ওরা সবাই ওখান থেকে চলে গেল। তারপর সবাই মিলে অনেক শপিং করলো কুহুর জন্য। সবাই বেগুনি রঙের লেহেঙ্গা কিনলো রিসেপশনে পরার জন্য, আর বিয়েতে পরার জন্য সবাই লাল রঙের ক্রিস্টাল বসানো শাড়ি কিনলো। কুহু বেনারসি কিনলো, সাথে ম্যাচিং জুয়েলারি ক্রিস্টালের। সবশেষে ছেলেরা শপিং করলো। আদ্রিয়ান কালো রঙের ড্রেস আপ সেট কিনলো, আয়াস সাদা রঙের, রিসাত লাল রঙের আর নেভি ব্লু আর সাদা রঙের ড্রেস সেট কিনলো। শপিং শেষে সবাই রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে যেতেই কেউ আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো। আদ্রিয়ান কিছু একটা ভেবে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরলো। বেবি, তুমি এখানে কখন এলে আর আমাকে জানাওনি কেন? জানবো কিভাবে, তুমি তো ইউএসএ গিয়েছিলে রিঙ্কি। অফিসের কাজের জন্য আদ্রিয়ান রিঙ্কিকে ইউএস পাঠায়। আসলে আদ্রিয়ানের মূল উদ্দেশ্য ছিল আরুষির কাছ থেকে রিঙ্কিকে দূরে রাখা। তুমিই তো আমাকে জোর করে পাঠালে। কাজ প্রথমে আমার কাছে চলো, সবার সাথে পরিচয় করিয়ে দেই। চলো। আদ্রিয়ান সবার সাথে পরিচয় করে দিল। রিঙ্কি, আজ থেকে 5 দিন পর আমরা সাজেক যাব কুহুর বিয়ের জন্য, তুমি কি যাবে? বেবি, তুমি যাবে আর আমি যাব না, তা কি কখনো হয়? আদ্রিয়ান রিঙ্কির কথায় মুচকি আসলো। তখনই হঠাৎ আরুষি চেয়ার থেকে উঠলো পড়লো আর চলে যেতে নিলেই ঈশিতা বলে, কোথায় যাচ্ছিস সেভাবে? আমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, তাই বাড়ি যাচ্ছি। আচ্ছা, সাবধানে যা। আমি দিয়ে আসি তোমাকে। নো স্যার, ধন্যবাদ, আমি একা যেতে পারবো। একা যেতে পারো দেখেই তো এত সমস্যায় পড়ে আসো, আমি দিয়ে আসছি বলে আদ্রিয়ান আরুষির হাত ধরে নিয়ে চলে গেল। আরুষি হাত ছাড়াতে চাইলে আদ্রিয়ান আরো জোরে হাত চেপে ধরলো আর গাড়িতে বসালো। রিঙ্কি ম্যামকে একা রেখে আসলেন কেন? আরুষির কথা শুনে আদ্রিয়ান বুঝতে বাকি রইল না যে ও কেন আপসেট। আমি বুঝবো যে আমি কাকে একা রেখে আসবো আর কার সাথে থাকবো, তোমার তার নিয়ে মাথা না ঘামালেও হবে। আদ্রিয়ানের কথার প্রতি উত্তরে আরুষি চুপ থাকলো। আর আরুষি চুপ থাকায় আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিল। দুজনে চুপচাপ বসে আছে। হঠাৎ আদ্রিয়ান বলল, গাড়ি থেকে নামো। আদ্রিয়ানের কথা শুনে আরুষি বাইরে তাকিয়ে দেখে এ ওর বাসা না, এটা ঝিল। ঝিলের পাশে অনেক কাশফুল, বসার জায়গাও আছে। এসব দেখে আমি আর গাড়িতে বসে থাকতে পারলাম না। গাড়ি থেকে নেবে সোজা ঝিলের পাশে চলে গেলাম। আরুষি পেছন থেকে আদ্রিয়ানও গেল। আরুষি ঝিলের কাছে এসে দুহাত জড়িয়ে সতেজ বাতাস অনুভব করতে লাগলো। হঠাৎ ওর মনে হলো কেউ ওকে দেখছে। আশেপাশে তাকে দেখলো আদ্রিয়ান বেঞ্চে বসে মোবাইলে হেসে হেসে কথা বলছে। তাছাড়া আশেপাশে আর কেউ নেই। আরুষি মনে মনে ভাবতে লাগলো, শপিং মলেও কেউ ছিল আর এখানেও, কিন্তু সে কে? এই অপরিচিত ব্যক্তিটা ওই অপরিচিত ব্যক্তিটা না তো? কিন্তু এতদিন তো শুধু কালো গোলাপ এনেছে, কোনো মেসেজ তো আসেনি। এই 10 দিন তাহলে কে? পেছন থেকে আদ্রিয়ান এসে জিজ্ঞেস করলো, কি ভাবছো এত? আদ্রিয়ানের কথায় আরুষির ধ্যান ভাঙলো। আরুষি আদ্রিয়ানের দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে পড়ল, আপনার ফোনে কথা বলা শেষ হলে আমরা কি যেতে পারি? তোমার জায়গাটা পছন্দ হয়নি? পছন্দ না হওয়ার কিছুই নেই এখানে। আমার জায়গাটা বেশ ভালো লেগেছে, আর আমার এমনিতেই নির্জন জায়গা ভালো লাগে। তাহলে চলে যেতে চাইছো যে? আমি তো আগেই বলেছি আমার মাথা ব্যথা করছে। আচ্ছা, তোমার মাথা ব্যথা কমানোর ওষুধ নিয়ে আসি। বলে আদ্রিয়ান চলে গেল। আমি জানি তুমি আমাকে মিথ্যা বলছো, আমাকে রিঙ্কির সাথে দেখে তুমি এমন করছো। আমি সব জানি কাপকেক। আমি এটাও জানি তোমার মনে আমার জন্য অনুভূতি আছে। সেই অনুভূতিটা আমি বুঝতে পারলেও তুমি বুঝতে পারছো না। তাই এই কয়দিনে তোমার মনে আমার জন্য জায়গা বানাতে হলে তোমাকে একটু কষ্ট পেতে হবে। মনে মনে বলল আদ্রিয়ান। আদ্রিয়ান চলে যেতে একটা ছোট্ট বাচ্চা এসে আরুষির হাতে একটা চিরকুট হাতে নিয়ে চলে যায়। আরুষি চিরকুটটা হাতে নিয়ে আশেপাশে কাউকে খুঁজতে লাগে। তখন ওর চোখ যায় গাছের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাকে দেখার জন্য আরুষি দৌড়ে ওই গাছের পেছনে যায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। তাই আবার চিরকুটটা খুলতে দেখতে লাগে। চিরকুটে লেখা, জানেমান, যতই ওই ছেলের সাথে ঘোরাঘুরি করো না কেন, শেষমেশ তোমাকে আমার জালেই ধরা দিতে হবে। আর আমি তোমাকে না পেলে কেউ তোমাকে পাবে না। যে তোমাকে পাওয়ার আশা করবে সে প্রাণে মরবে। এটি তোমার আননোন লাভার। কে হতে পারে? এটা তো ঠিক বুঝতে পারছি এটা সেই ব্যক্তি যে আমাকে কালো গোলাপ দেয়, কিন্তু সে কে? আরুষি মনে মনে ভাবছে। হঠাৎ পেছন থেকে আদ্রিয়ান বলে, তুমি এখানে কি করছো? আদ্রিয়ানের কথা শুনে আরুষি পেছনে তাকে দেখে আদ্রিয়ান দু হাতে দুটো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের প্রশ্ন এড়ানোর জন্য আরুষি বলল, এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছি। ওহ, এই নাও তোমার মাথা ব্যথার ওষুধ। না, আমার লাগবে না, আমি বাড়ি যাব। নিতে বলেছি, নাও। কিছুটা রাগ দেখিয়ে বলল আদ্রিয়ান। বাধ্য হয়ে আরুষি নিল। হাতে ধরে রাখবে নাকি খাবে? আমি খাইয়ে দিব কি? দাঁত খেলেই বলল আদ্রিয়ান, না থাক, আমি নিজেই খেতে পারি। এই ব্যাটার উপর বিশ্বাস না, যে কোনো কিছু করতে পারে। জলদি খাও, বাড়ি যেতে হবে। আমি কোনো রোবট না। আচ্ছা চলো, যেতে যেতে খেও। এখন চলুন। এরা চলে গেল। এরা চলে যেতে গাছের পেছন থেকে একটা লোক বেরিয়ে এলো। মজা করে নাও যত পারো, তোমাকে তো আমার কাছে আসতে হবে। তুমি শুধু আমার, শুধু আমার। আমার না হলে তুমি অন্য কারোর হতে পারবে না জানিমান। আর মাফিয়া কিং, তোমাকে যে এবার মুখোমুখি হতে হবে। তোমার ব্যাপারে অনেক শুনেছি, এখন সামনাসামনি দেখবো।
ডেভিল স্মাইল দিয়ে বলল লোকটি। লোকটি সেখান থেকে চলে গেল। অন্যদিকে আরশি এক ধ্যানে আইসক্রিম খাচ্ছে আর আচিয়ান আরশিকে আর চোখে দেখছে আর হাসছে। আরশি আচিয়ানের দিকে তাকাতে দেখে আচিয়ান হাসছে। হাসছেন কেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো আরশি। তোমাকে যে কেউ দেখলে হাসবে, এভাবে বাচ্চাদের মতো কেউ আইসক্রিম খায় কি? মানে? আয়নায় একবার নিজেকে দেখো। আচিয়ানের কথায় আরশি আয়না তাকে দেখে ওর নাকে আইসক্রিম লেগে আছে। এবার বুঝলে কেন হাসলাম? আরশি ব্যাগে রুমাল খুঁজতে লাগলো। পাশ থেকে আচিয়ান আরশিকে একটা রুমাল দিল। আরশি আচিয়ানের হাত থেকে রুমালটা নিয়ে আইসক্রিম মুছে নিল। কিছুক্ষণ যাওয়ার পর আচিয়ান গাড়ি থামালো। বাহিরে তাকিয়ে দেখো। আচিয়ানের কথায় আরশি বাইরে তাকিয়ে দেখলো ওর বাড়ি চলে এসেছে। আমি গেলাম বলে আরশি গাড়ি থেকে নেমে পড়লো আর আচিয়ানও আরশির পেছন পেছন গাড়ি থেকে নামলো। ঘরে গিয়ে আমাকে একটা মেসেজ দিবে। আমার বইয়েই গেছে। তুমি যতক্ষণ ফোন দিবে না ততক্ষণ আমি যাব না। আরশি কিছু না বলে চলে গেল। আরশি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। আচিয়ানের কথা মনে পড়তেই আরশি ব্যালকনিতে গিয়ে বাইরে তাকিয়ে দেখে আচিয়ান ফোনের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, যেন ওরই মেসেজের অপেক্ষা করছে। পরক্ষণে দুপুরে কথা মনে পড়ে গেল আর চোখ বন্ধ করে নিল। তারপর চোখ খুলে মোবাইল হাতে নিয়ে আচিয়ানকে মেসেজ দিল। আমি ঘরে চলে এসেছি, আপনি যেতে পারেন। আরশির মেসেজ দেখে আচিয়ান ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো আরশি দাঁড়িয়ে আছে। আরশিকে দেখে মুচকি এসে আচিয়ান চলে গেল। আচিয়ানকে চলে যেতে দেখে আরশি নিজের রুমে চলে গেল। রুমে এসে আরশি আবার বিছানায় গা এলিয়ে দিল আর কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে চলে গেল। আচিয়ান আবার ওই ঝিলের কাছে গেল। ঝিলের কাছে গিয়ে বেঞ্চে বসলো আর বলতে লাগলো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তা বুঝতে পারছো না। এই কয়দিনে তোমার মনে আমার জন্য যে জায়গা আছে তা বুঝিয়ে দিব। তার জন্য তোমাকে কিছুটা কষ্ট পেতে হবে যে কাপকেক। আজকে তোমাকে অনেক কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলতে পারলাম না, কারণ তুমি আমার উপর রেগেছিলে। তোমার কিছুই মনে নেই, তাই না? আধা ঘন্টার মতো ঝিলের কাছ থেকে আচিয়ান বাড়ি চলে গেল। বাড়ি এসে দেখলো আয়াস আজমিরা এসে গেছে। ভাইয়া, তুমি কোথায় ছিলে? একটু কাজ ছিল। তোরা কখন ফিরলি? এই মাত্র। ও, চলো ডিনার করে নিবি। ধ্রুব আর ঈশিতা বাড়ি এসে দেখলো আরশি ঘরের দরজা লাগানো। ঈশিতার দরজায় টোকা দিলে আরশি না খোলায় ওরা চলে গেল। আরশিকে আর ডাকলো না। গভীর রাতে হঠাৎ আরশির ফোনে মেসেজ টোন বাজে উঠল। আরশি বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো মেসেজ এসেছে আর তাতে লেখা, রেডি থাকো, আমি আসছি তোমাকে নিজের করে পেতে। আরশি মেসেজটা দেখে নম্বর চেক করে দেখে অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। তাই মেসেজ নিয়ে মাথা না ঘামিয়ে আবার ঘুমিয়ে পড়লো। 4 দিন পর মাঝরাতে ঘুমের করে আরশির মনে হলো ও হাওয়ায় ভাসছে। তাই চোখ খুলে দেখে ও কারোর কোলে, আর যে তাকে কোলে নিয়েছে সে মাস্ক পরে আছে। শুধু চোখ দেখা যাচ্ছে, চোখ দুটো অনেক মায়া ভরা। আপনি কে আর আমাকে কোলে করে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কে, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তা একটু পরই জানতে পারবে জানিমান। বলে লোকটি গাড়ির সামনে এসে আরশিকে গাড়িতে বসিয়ে দিল আর নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ডার্ক কুইনকে তার ডার্ক কিংডমে নিয়ে যাচ্ছি। ডার্ক কুইনকে? এখানে কে কে আছে? আমি আর আপনি। কুইন কাদের বলে, মেয়েদের নাকি ছেলেদের? ছেলেদের থুকু, মেয়েদের? এখানে মেয়ে কে? আমি। তাহলে ডার্ক কুইনই নিশ্চয়ই তুমি। আমি আমি কেন ডার্ক কুইন হতে যাব? কে আপনি? তুমি আমার ডার্ক কিংডমের কুইন, তাই তোমাকে ডার্ক কুইন বললাম। আমি কোনো রাজ্যের রানী না। কে বলেছে তুমি আমার রাজ্যের রানী? আর আলুপাম মাইরেন না। এখন বলেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, না বললে আমি চিল্লাবো। দেখতেই পারবে, আর একটু অপেক্ষা করো মাই কুইন। পারবো না অপেক্ষা করতে, আমি যাব না আপনার সাথে। আমাকে আমার বাড়ি দিয়ে আসুন, তা না হলে কি? আমি গাড়ি থেকে লাফ দিব। বলেই আমি গাড়ির দরজা খুলতে চাইলাম, কিন্তু পারলাম না। আরশি তার পাশে বসা লোকটির দিকে তাকিয়ে দেখলো লোকটি তার দিকে ডেভিল ইসমাইলে তাকিয়ে আছে। কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? নামো। কেন? এক্স, আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পড়েছি, তাই আর তুমি এত প্রশ্ন করো কেন? আরশি গাড়ি থেকে নেমে দেখলো সামনে একটা বাড়ি, কিন্তু ভালোভাবে বাড়িটা দেখা যাচ্ছে না। এটা কার বাড়ি? আমার আর তোমার বাড়ি। এখন ভিতরে চলো। আরশি আর লোকটি বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকতে লোকটি আরশির চোখে বেঁধে দিল। কি হলো? আমার চোখ বাঁধছেন কেন? তোমাকে খুন করবো তাই। একটা রুমাল নিয়ে গিয়ে লোকটি আরশির চোখের বাঁধন খুলে দিল। রুমালের চারপাশে দেখে আরশির মুখ অটোমেটিক হা হয়ে গেল। এটা কার রুম? আমার? কেন? আপনার, কিন্তু এতে তো। আমার ঘরে শুধু আমার কুইনের ছবি থাকবে, আর যখন আমাদের লিটল প্রিন্সেস বা প্রিন্স হবে তখন ওদের ছবি লাগাবো। আপনি এসব কি বলছেন? আমাদের প্রিন্সেস বা প্রিন্স মানে? বোকা, তোমার আর আমার বিয়ে হলে আমাদের বেবি হবে না, ওদের কথাই বলছি। টেডি স্মাইল দিয়ে বলল।
আপনি তো দেখছি ভবিষ্যৎবাণী করেন, কিন্তু যতই ভবিষ্যৎবাণী করুন না কেন, আপনার সাথে আমার বিয়ে হবে না, কারণ আমি আপনাকে ভালোবাসি না আর কখনো বাসবো না। আরশির মুখে এই কথা শুনে লোকটি রেগে যায় আর আরশিকে রুমের দেওয়ালের সাথে চেপে ধরে, আর এত জোরে চেপে ধরে আরশির হাতের কাছের চুড়ি ভেঙে কিছু টুকরো হাতে ঢুকে যায়, কিন্তু লোকটি তা খেয়াল করে না আর বলতে থাকে, আমাকে ভালোবাসবি না তো কাকে ভালোবাসবি? ওই আদ্রিয়ানকে? ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? বন্ধুর মতো আসিস, বন্ধুর মতো থাক, আদ্রিয়ানের থেকে দূরে থাকবে, তা না হলে ওকে মারতে আমার 1 সেকেন্ডও টাইম লাগবে না। ডেভিল স্মাইল দিয়ে বলল লোকটি। হঠাৎ লোকটি তার হাতে তরল কিছু অনুভব করলো, তার হাতে সামনে নিয়ে দেখে হাতে রক্ত লেগে আছে। লোকটি আরশির দিকে তাকে দেখে আরশির চোখ দিয়ে পানি পড়ছে আর হাত দিয়ে রক্ত পড়ছে অঝরে। আরশির হাতে রক্ত দেখে লোকটি পাগলের মতো করতে থাকে আর আরশিকে কোলে করে নিয়ে বেরিয়ে বসে দেয় আর ফার্স্ট এড বক্স নিয়ে এসে পরম যত্নে হাতে মলম লাগিয়ে দেয়। সরি জানেমান, নিজের অজান্তেই তোমাকে ব্যথা দিয়ে ফেললাম। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? এই দেখো কানে ধরলাম, আর কখনো তোমাকে কষ্ট দিব না। প্লিজ জানেমান, কেঁদো না, তোমার কারণে আমার সহ্য হয় না। বলতে বলতে হাতে ব্যান্ডেজ করে দিল। লোকটা নিজেই কষ্ট দিচ্ছে আর নিজেই মলম লাগিয়ে দিচ্ছে। এটাকে কি নাম দিব? ভালোবাসা না পাগলামি? মনে মনে ভাবছে আরশি। কি ভাবছো জানেমান? কিছু না তো। আমতা আমতা করে করতে করতে বলল, আচ্ছা চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবেন? আগে চলোই না, আমি জানি তোমার খুব পছন্দ হবে। তাই? চলো এখন। লোকটি আরশির হাত ধরে টেনে একটি বাগানে নিয়ে গেল। বাগানের সাদা কালো গোলাপি ভরা বাগানটা দেখে আরশির মুখ অটোমেটিক বেরিয়ে এলো বিউটিফুল শব্দটি। এটা আপনার বাগান? হুম। আচ্ছা, আপনার রুমে আমার ছবি, আবার আপনার বাগানেও আমার প্রিয় ফুল কেন? এই ফুলগুলো কি শুধু তোমারই প্রিয় নাকি আমারও প্রিয়? আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু আপনার রুমে আমার ছবি কেন? আমার রুমে শুধু আমার কুইনের ছবি থাকবে, আর তুমি আমার কুইন, তাই তোমার ছবি আছে, বুঝলে? এখন কথা বলা বন্ধ করো আর চলো দোলনায় বসবে। লোকটি আরশিকে নিয়ে একটি দোলনার কাছে গেল। দোলনাটা অনেক সুন্দর করে গোলাপ দিয়ে সাজানো। এখানে বসো। লোকটির কথা মতো আরশিকে দোলনায় বসলো। আপনি কোথায় যাবেন আর আমি বাসায় যাব কখন? আমি এখানেই আছি আর বাসায় নিয়ে যাব, চিন্তা করতে হবে না। এখন চুপ করে দোলনায় বসে থাকো, আর যদি কোনো প্রশ্ন করলে দোলনা থেকে ফেলে দিব। আরশি ভয়ে চুপ হয়ে গেল। আরশিকে চুপ থাকতে দেখে লোকটি মুচকি আসলো। লোকটি পাশ থেকে একটা হারমোনিয়াম নিয়ে গান গাইতে শুরু করলো। তু আতা হে সিনে মে জব জব সাসে ভরতি হুঁ। গান শেষ হতেই লোকটি আরশির পাশে গিয়ে বসলো। লোকটিকে পাশে বসতে দেখে আরশি একটু সরে বসে জিজ্ঞেস করলো, আপনি এত সুন্দর হারমোনিয়াম বাজানো কোথা থেকে শিখেছেন? আমার দাদুভাই শিখিয়েছে। উনি কোথায় আর আমার মা বাবা কোথায়? দাদুভাই আছে কোথাও, আমার বাবা নেই, মা থেকেও নেই। কথাটা বলতে গিয়ে লোকটির চোখ দুটো দুফোঁটা পানি গড়িয়ে পড়লো, কিন্তু আরশি চোখে তা পড়লো না। মা থেকেও নেই মানে? আমার মা 15 বছর ধরে কোমায়। সরি, আমি আপনাকে হার্ট করতে চাইনি। জানিমান, তোমার কথায় আমি হার্ট হইনি। আচ্ছা, আমি কি জানতে পারি আপনার মা কোমায় গেল কিভাবে? হ্যাঁ, কেন নয়। তাহলে শোনো, 15 বছর আগে আমি, মামুনি, পাপ্পা, ছোট আব্বি, ছোট আম্মি আর তাদের ছেলে মানে আমার ভাই সবাই একসাথে থাকতাম। একদিন সবাই মিলে রাঙামাটি যাওয়ার প্ল্যান করি। রাঙামাটি যাওয়ার সময় আমার পরিবার সামনের গাড়িতে আর আমার ভাইয়ের পরিবার পেছনের গাড়িতে ছিল। যাওয়ার সময় আমাদের গাড়ি কিভাবে যেন খাদে পড়ে যায়। আমি আর আম্মু পেছনে বসাই, আমি শুধু মাথায় ব্যথা পাই। আমাকে বাঁচাতে গিয়ে মামুনি গুরুতরভাবে আহত হয়। গাড়ি ব্লাস্ট করবে বুঝতে পেরে পাপ্পা আমাদের গাড়ি থেকে ধাক্কা দেয়। আমরা পড়ে যাওয়ার পরেই গাড়ি ব্লাস্ট করে আর আমার পাপা, আমরা উপর থেকে নিচে পড়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। যখন সেন্স আসে তখন আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি। একটা আঙ্কেল আর আন্টি আমাকে আর মামুনিকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পায়। আন্টির কাছে জানতে পারি মামুনি কোমায় চলে গেছে। লোকটি আরশির দিকে তাকে দেখে আরশি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আরশিকে ঘুমাতে দেখে লোকটি মুচকি হাসলো। পরক্ষণে তার মুখে হাসি গায়েব হয়ে গেল আর পড়ল, আমি সব কিছু হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে পারবো না জানিমান। প্লিজ আমাকে ছেড়ে যেও না। লোকটি আরশিকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে বাসায় গিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজে চলে আসলো। আরশি ঘুম থেকে উঠে নিজে ওর রুমে আবিষ্কার করে, আমি তো ওই বাগানে ছিলাম, এখানে আসলাম কিভাবে? মনে মনে ভাবলো আরশি। হঠাৎ ফোনের আওয়াজে আরশি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। ফোন হাতে নিয়ে দেখে ঈশিতা ফোন করছে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ঈশিতা বলল, আরু, আমার খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি চলে এসেছি। তোর জন্য খাবার রেডি করে রেখে এসেছি, তুই খেয়ে নিস। ওকে বেবি, বাই। বাই। বলে ফোন রেখে দিল।
ফোন রেখে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে চলে গেল। নিচে এসে খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লো আরশি। আরশি অফিসে এসেই কফি বানাতে চলে যায়। কফি বানাতে নিয়ে আজানের কেবিনে ঢুকে দেখে আজানের চেয়ারে বসে আছে আর রিঙ্কি আজানের কোলে বসে আছে। আসলে আজান কাজ করছিল, তখনই হঠাৎ রিঙ্কি আজানের কেবিনে ঢুকে পড়ে আর জোর করে আজানের কোলে বসে পড়ে। আজান ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু আরশিকে দেখে চেষ্টা করা বন্ধ করে দেয়। রিঙ্কিকে আজানের এত কাছে দেখে আরশির অনেক কষ্ট হয়, সাথে অনেক রাগও হয়। আরশিকে দেখে রিঙ্কি বলল, হে মেয়ে, তোমাকে বলেছি না কেবিনে ঢোকার সময় নক করে ঢুকবে। আরশি ভেবেছিল আজান কিছু বলবে না, কিন্তু আজান চুপচাপ বসেছিল। ওকে ম্যাম। ওকে যাও, নিজের কাজ করো। স্যার আপনার কফি। রাখো। আর রিঙ্কি, তুমি তোমার কেবিনে যাও। ওকে বেবি। রিঙ্কি চলে যেতেই আজান আরশির কাছে আসলো, কিছু বলতে যাবে তার আগে আরশি কেবিন থেকে বেরিয়ে গেল। আরশিকে বেরিয়ে যেতে দেখে আজান সজোরে দেওয়ালে ঘুষি মারলো আর বুক সেলফ থেকে সব বই ফেলে দিল। সরি কাপকেক, আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু তুমি যতটুকু কষ্ট পাচ্ছ তার থেকে আমি বেশি কষ্ট পাচ্ছি তোমাকে কষ্ট দিয়ে। রিসাত আজানের কেবিনের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে আজানের কেবিনে ঢুকে দেখে সেলফের বই সব নিচে পড়ে আছে আর আজানের হাত থেকে রক্ত পড়ছে। আজানের হাত থেকে রক্ত পড়তে দেখে রিসাত অবাক হলো না, কারণ আজানের রাগ উঠলে কষ্ট পেলে ও নিজের আঘাত করে। রিসাত গিয়ে আজানকে চেয়ারে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, তুই যে কাজটা করেছিস তাতে নিজেও কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। এটা না করলে ওই বুঝতে পারবে না যে ওই আমাকে ভালোবাসে। আমি ওকে ছাড়া বাঁচবো না রে। আজানকে শান্ত দেখে তারা দিয়ে লাভ হবে না বুঝে রিসাত ওখান থেকে চলে গেল। রিসাত চলে যাওয়ার কিছুক্ষণ পর আরশি এসে দেখলো পুরো রুম তছনছ হয়ে গেছে। আজানের দিকে তাকে দেখে আজানের মাথায় হাত দিয়ে বসে আছে, হাতে ব্যান্ডেজ করা। আরশি কোনো কিছু না বলে রুম গোছাতে লাগলো। এভাবে 3 দিন কেটে গেল। এই 3 দিন আরশি আজানের সাথে একটু কথা বলেনি, কিন্তু মনে মনে কষ্ট পেয়েছে। সাজেক ভ্যালি যাওয়ার দিন আদ্রিয়ান আর আরশি, মিশমি আর আয়াস, আজমিরা আর রিসাত, ধ্রুব আর ঈশিতা একসাথে জোরে জোরে বসেছে, কিন্তু রিঙ্কি একা বসেছে। আরশি আদ্রিয়ানের পাশে বসতে চায়নি, কিন্তু আদ্রিয়ান জোর করে বসিয়েছে। আদ্রিয়ান এই 3 দিনে বুঝে গেছে যে আরশি ওকে ভালোবাসে, আর আরশি বুঝে গেছে আদ্রিয়ানকে ভালোবাসে, কিন্তু এতদিনে জমে থাকা অভিমানের জন্য কথা বলছে না। সবাই সাজেক ভ্যালি পৌঁছালো। পুরোটা সময় আদ্রিয়ান আরশিকে অনেক জ্বালিয়েছে, কিন্তু আরশি একটা কথা বলেনি। সবাই মিলে ডিসাইড করলো বাইক নিয়ে রিসোর্টে যাবে। রিঙ্কি বাকিদের সাথে কোনোভাবে গাড়িতে গিয়ে রিসোর্টে পাঠিয়ে দিল। তারপর সবাই যার যার বাইকে উঠে বসলো। যার যার পার্টনার নিয়ে আদ্রিয়ান আগে থেকেই বাইক বুক করে নিয়েছিল, তাই আর কারোর অসুবিধা হয়নি। আদ্রিয়ান, আয়াস, ধ্রুব, রিসাত ড্রাইভ করছে আর মেয়েরা বসে আছে। আধা ঘন্টা পর ওরা রিসোর্টে পৌঁছালো। রিসোর্টে এসে সবাই যার যার রুমে চলে গেল। আদ্রিয়ান আর আরশি রুমের ফ্লোরে, সবার শেষে প্রান্তে দুজনের রুমের ব্যালকনিতে থেকে দুজনের রুম দেখা যায়। যে যার রুমে গিয়ে বিছানায় গা এনে দিল। এইভাবে তাদের দিন চলে গেল। পরের দিন অনেক কাজ, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। গভীর রাতে ঘুমের মধ্যে আরশি হঠাৎ দম বন্ধ হয়ে আসছিল, তাই চোখ খুলে চমকে গেল। আদ্রিয়ান ওর উপর ঘাড় ঝুঁকে আছে। আরশি চিৎকার করবে তার আগে আদ্রিয়ান ওর মুখ চেপে ধরলো। একদম চেঁচামেচি করবে না। ছাড়বো, আগে বলো চেঁচামেচি করবে না। আরশি আদ্রিয়ানের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়লো, তাই আদ্রিয়ান ছেড়ে দিল। আদ্রিয়ান ছেড়ে দিতে আরশি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আপনি আমার রুমে কিভাবে আসলেন? আরশির কথা শুনে আদ্রিয়ান ব্যালকনিতে দেখলো। আপনি বেলকনিতে এসেছেন? হুম। কিন্তু কেন? ঘুরতে যাব। ঘুরতে যাবেন যখন রিঙ্কি ম্যামকে নিয়ে যান, আমি কেন? তোমার সাথে যাব। কিন্তু আমি যাব না। যাবে না তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাব না। কি করবে? ওকে দেখো তাহলে কি করি। বলে টেবিল স্মাইল দিয়ে আদ্রিয়ান আরশিকে কোলে তুলে নিল, বেরিয়ে গেল। কি হলো? নামান আমায়, নামান কোল থেকে। আদ্রিয়ান কিছু বলল না, আর আরশি একের পর এক কিল ঘুষি দিয়ে যাচ্ছে আদ্রিয়ানের বুকে। নামাবো, কিন্তু যেতে হবে আমার সাথে। আচ্ছা আচ্ছা যাব, কিন্তু নামান। আদ্রিয়ান আরশিকে নামিয়ে দিয়ে পড়ল, এখন ঘরে গিয়ে দেখো তোমার রুমের সোফায় একটা ব্যাগ আছে আর তাতে একটা ড্রেস আছে, ওটা পরে আসো। ওকে। আরশি রুমে গিয়ে ব্যাগ খুলে দেখলো কালো রঙের বাইক রাইড স্যুট। আরশি ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল, তারপর বাইরে চলে গেল চুপি সারে। বাইরে এসে দেখে আদ্রিয়ান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে কালো বাইক স্যুট। আরশিকে দেখে আদ্রিয়ান বলল, পারফেক্ট বাইক রাইডার। আমরা কোথায় যাব? বাইক রাইড করবো, ঘুরবো, আইসক্রিম খাবো, আকাশের তারা দেখবো। হয়েছে হয়েছে, এখন চলুন। আরশির কথা শুনে আদ্রিয়ান মুচকে এসে বাইকে বসলো, আর আরশিও আদ্রিয়ানের পেছনে বসলো। আমাকে জড়িয়ে ধরো, না হলে পড়ে যাবে। না, ধরবো না। ওকে, অ্যাজ ইউ উইশ। স্মাইল দিয়ে আদ্রিয়ান বললে বাইক স্টার্ট দিতে আরশি ভয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো। সারা রাত এভাবেই কাটলো আনন্দের মধ্য দিয়ে। রাত 2টোয় তারা রিসোর্টে ফিরলো। সকালবেলা
সবাই সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছে। বিয়ের অনুষ্ঠান টানা 6 দিন চলবে। প্রথম দিন গায়ে হলুদ, দ্বিতীয় দিন মেহেন্দি, তৃতীয় দিন রং খেলা, চতুর্থ দিন সঙ্গীত, পঞ্চম দিন ছেলে মেয়েদের আলাদা আলাদা করে পার্টি এবং ষষ্ঠ দিন বিয়ে। আজ বিয়ের প্রথম দিন, মানে গায়ে হলুদ। সবাই গায়ে হলুদের কাজে ব্যস্ত। সন্ধ্যায় গায়ে হলুদ শুরু হবে। গায়ে হলুদের ড্রেস থিম, মেয়েদের জন্য হলুদ লেহেঙ্গা আর কাঁচা ফুলের গহনা, আর ছেলেদের হলুদ পায়জামা পাঞ্জাবি। সন্ধ্যা পুরো রিসোর্টে বিভিন্ন ধরনের হলুদ ফুল দিয়ে সাজানো, আর সবার পরনেও হলুদ। আতিয়ান, আয়াস, রিসাদ, ধ্রুব এর সাথে স্টেজে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ সব লাইট অফ হয়ে গেল আর সিঁড়ির লাইট জ্বলে উঠল। সবাই সিঁড়ির দিকে তাকাতে দেখলো 5 জন মেয়ে সামনে আর 2 জন মেয়ে পেছনে দাঁড়িয়ে। মাঝখানের মধ্যখানের মেয়ে লেহেঙ্গার উপরের অংশ জালের ধরে। মাঝখানের মধ্যখানের মেয়েটি হলো কুহু। কুহুর ডান পাশে আরশি আর মিশমি, বাম পাশে ঈশিতা আর আজমিরা, পেছনে রিখিয়া আর আরশি দাঁড়িয়ে আছে। সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে। আর ওরা সবাই নিচে নেমে এলো। নিচে নেমে সবাই কুহু সাফওয়ানের পাশে বসিয়ে দিল। পরক্ষণে আদ্রিয়ান, আয়াস, রিসাদ আর ধ্রুব এসে আরশি, মিশমি, আজমিরা আর ঈশিতার হাত ধরে স্টেজের সামনে নিয়ে গিয়ে ডান্স শুরু করলো। ডান্স শেষ হতেই গায়ে হলুদের পর্ব শুরু হলো। সবাই এক এক করে বর ও কনের গায়ে হলুদ ছোয়ালো। তারপর নিজেরাও একে অপরের হলুদ মাখালো। আরশি, আজমিরা, ঈশিতা আর মিশমি মিলে আদ্রিয়ান, রিসাদ, ধ্রুব আর আয়াসকে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিল। গায়ে হলুদের পর্ব শেষ হতেই সকলেই নিজ নিজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রাতে ডিনার শেষ করে সবাই নিজ নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আরশি, আজমিরা, মিশমি আর ঈশিতাকে কেউ তুলে নিয়ে আসলো। ঘুম ভেঙে যেতেই সবাই গাড়িতে দেখলো। সবাই চিৎকার শুরু করার আগেই কেউ তাদের মুখে ক্লোরোফর্ম স্প্রে করলো আর তারা বেহুশ হয়ে পড়লো। আধা ঘন্টা পর কিছু মেয়ে এসে আরশি, মিশমি, আজমিরা আর ঈশিতার মুখে পানি ছিটিয়ে দিলে তাদের হুঁশ ফিরল। হুঁশ ফিরতে তারা নিজেদের চেয়ারে বাঁধা অবস্থায় পেল। সবাই একে অপরের দিকে একবার তাকালো। তারপর কিছু আওয়াজে সামনে তাকে দেখে 4টা বাইক দাঁড়িয়ে আছে, কিন্তু বাইকে যারা বসে আছে তাদের চেনা যাচ্ছে না। সবাই এক এক করে বিভিন্ন ধরনের বাইক স্ট্যান্ড করছে। তারপর সবাই একসাথে বাইক স্ট্যান্ড করলো। তারপর হঠাৎ গায়েব হয়ে গেল। 4 জন মেয়ে এসে আরশি, মিশমি, ঈশিতা আর আজমিরার বাঁধন খুলে দিল। তারা উঠে দাঁড়ালো এবং ছেলেগুলো খুঁজতে লাগলো। বাইকের হর্ন এর শব্দ পেয়ে তারা পেছনে তাকে দেখে বাইকগুলো তাদের দিকেই আসছে। বাইক থামতেই 4 জন ছেলে বাইক থেকে নেমে এলো। সবার পরনেই বাইক স্যুট। সবাই মেয়েদের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লো। পেছন থেকে একগুচ্ছ ফুল তাদের সামনে ধরলো। একজনের হাতে কালো গোলাপের তোড়া, দ্বিতীয় জনের হাতে নীল, তৃতীয় জনের হাতে ডার্ক রেড রোজ আর চতুর্থ জনের হাতে ডার্ক হলুদের গোলাপের তোড়া। আরশি, ঈশিতা, আজমিরা আর মিশমি একে অপরের দিকে একবার তাকিয়ে তাদের সামনে বসা ছেলেদের মাথার হেলমেট খুলে ফেললো। হেলমেট খুলে যাদের দেখলো তাদের দেখে ওরা সবাই অবাক হলো। তখনই কেউ বলে উঠল, You are the reason I look forward to the future. I hope I have the honor of being the one you trust and rely on the most. You are the interdefinition of my happiness. This will be the most important decision of my life. ঈশিতা ধ্রুবর হাত থেকে নীল গোলাপের তোড়া নিল। মিশমি আয়াসের হাত থেকে হলুদ গোলাপের তোড়া নিল। আজমিরা একবার আজজানের দিকে তাকালো। আজজান ইশারা করতে আজমিরা রিসাদের হাত থেকে লাল গোলাপগুলো নিয়ে মুচকি হাসলো। আরশি এখনো এক ধ্যানে আজজানের দিকে তাকিয়ে আছে। আরশির চোখ দিয়ে পানি পড়ছে। সবাই ওকে নিতে বলছে, কিন্তু আরশি পেছনে মুখ ফিরে নীরবে কাঁদতে লাগলো। আরশিকে পেছনে মুখ ফিরতে দেখে আজজান নিরাশ হয়ে চলে যেতে লাগলে তখনই কেউ পেছন থেকে বলে উঠলো। আজজান পেছনে তাকে দেখলো আরশি হাঁটু গেড়ে বসে কথাগুলো বলছে। আরশির কথা শুনে আজজান সহ সবাই বাকরুদ্ধ হয়ে যায়। ধ্রুব এই সুযোগে বুঝে একটা সুন্দর মুহূর্তটা ক্যামেরায় আটকে রাখলো। আজজান ধীর পায়ে আরশির কাছে এসে আরশির সামনে এসে তাকে দাঁড় করিয়ে বলল, Do you want to know the answer? হুম Then my answer is yes, 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 yes. বলে আজজান আরশিকে কোলে নিয়ে ঘোরাতে লাগলো। I love you, love you, love you, I love you so much. I love you, Queen. I love you. I also love you too, my Prince Charming. তারপর সবাই মিলে সাজেক ভ্যালি ঘুরলো, আইসক্রিম খেলো। আরশি, আজমিরা, ঈশিতা আর মিশমি আবদার করলো তারা বাইক রাইড শিখবে। তাদের আবদারের কাছে হার মেনে আজজান, রিসাদ, ধ্রুব আর আয়াস রাজি হয়ে যায়। এভাবে 5 দিন কেটে যায়, বিয়েও শেষ হয়ে যায়। সবাই 3 দিন পর বিডি ব্যাক করার ডিসিশন নেয়। এই 3 দিন সবাই ইচ্ছে মতো সাজেক ভ্যালি ঘুরে বেড়ায়। তৃতীয় দিন আদ্রিয়ান, আয়াস, ইসাদ আর ধ্রুব মিলে সেই জায়গায় যায় যেখান থেকে আরশি পড়ে গিয়েছিল। ওখানে গিয়ে হঠাৎ আরশির চোখের সামনে ঝাপসা কিছু ভেসে ওঠে।
প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় আর আরশি ওখানে সেন্সলেস হয়ে যায়। আরশিকে সেন্সলেস হতে দেখে আরজান অনেক ঘাবড়ে যায়। আরজান আরশিকে নিয়ে রিসোর্টে ফিরে আসে আর ডক্টর ফোন করে। ডক্টর এসে আরশিকে চেক আপ করে যায় আর বলে, তেমন কিছুই হয়নি, মাথায় বেশি চাপ পড়ার কারণে এমনটা হয়েছে। আমি মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালেই হবে। বলেই ডাক্তার চলে যায়। পরের দিনই আরজানরা সবাই ঢাকা ব্যাক করে। সবাই আরজানদের বাড়ি ওঠে, কারণ পরের দিনই কুহু আর সাফওয়ানের বিয়ের রিসেপশন। সবাই ক্লান্ত থাকায় যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই সবার কাজে ব্যস্ত, রাতে পার্টি। কাজের মাঝে আরজান, আয়াস, রিসাদ আর ধ্রুব মিলে আরশি, মিশমি, আজমিরা আর ঈশিতার সাথে শয়তানি করছে। ওদের কাজ করতে দিচ্ছে না। এইভাবে দিন শেষে সন্ধ্যা গড়িয়ে এসে মেহমান এক এক করে আসতে শুরু করে। আরশি, ঈশিতা, মিশমি আর আজমিরা সবাই মিলে পার্টির জন্য রেডি হচ্ছে। ঈশিতার ডার্ক নেভি ব্লু, মিশমি সাদা, আজমিরা আকাশি কালারের লেহেঙ্গা পরছে, সাথে ম্যাচিং টিকলি, কানের দুল। আশিক কোনো ড্রেস চয়েস করতে পারছে না বলে গালে হাতে বসে আছে। হঠাৎ দরজায় টোকা পড়ে আরশি দরজা খুলে দেখে কেউ নেই। আশেপাশে তাকে দেখে আরজান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরশিকে দেখে আরজান ওর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে শীষ বাজাতে বাজাতে চলে যায়। আরশি আবার দরজা লাগিয়ে দিয়ে ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারে আর ওই বিছানায় শুয়ে পড়ে উপুর হয়ে। আরশিকে এভাবে বিছানায় গা এলিয়ে দিতে দেখে ঈশিতা জিজ্ঞেস করলো, কিরে, কে ছিল? আদ্রিয়ান একটা ব্যাগ ধরিয়ে দিয়ে চলে গেল। ব্যাগ খুলে দেখেছিস কি আছে? না। কেন? খুলে দেখ কি আছে। আরশি বিরক্ত নিয়ে ব্যাগটা খুলে দেখলো কালো রঙের একটা লেহেঙ্গা। লেহেঙ্গাটা বের করে দেখলো সেদিনের লেহেঙ্গাটা আরশি খুশিতে নাচানাচি শুরু করলো। আরশি চটপট করে রেডি হয়ে নিল। সবাই রেডি হয়ে নিচে চলে গেল। নিচে এসে আরশি, আজমিরা, ঈশিতা আর মিশমি বড়সড় একটা ক্রাশ খেলো। আদ্রিয়ান, রিসাদ, ধ্রুব আর আয়াসকে দেখে আদ্রিয়ান ব্ল্যাক কালারের স্যুট পরছে আর সাদা কালারের স্যুট পরছে। রিসাদ আকাশি কালারের স্যুট পরছে আর ধ্রুব ডার্ক নেভি ব্লু কালারের স্যুট পরছে। সবাইকে খুব স্মার্ট লাগছে। আদ্রিয়ান, আরশি, আয়াস, মিশমি আর ধ্রুব, ঈশিতা, রিসাদ, আজমিরা সবাই জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান আরশি কাছে ফিস করে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? আরশি প্রতি উত্তরে মুচকি এসে বলল, খুব ভালো, কিন্তু তুমি তো সেদিন বললে তোমার এটা পছন্দ হয়নি। আর তুমি কিভাবে বুঝলে আমার এটা পছন্দ হয়েছিল? বুঝলাম, কারণ আমি তোমায় ভালোবাসি। আয়াস মিশমির কাছে মুখ নিয়ে বলল, তোমাকে একদম রানীর মতো লাগছে। তোমার রাজ্যের রানী। ধ্রুব ঈশিতার কোমর জড়িয়ে ধরে পড়ল, বিয়ের আগে বিধবা হওয়ার শখ আছে নাকি? তোমাকে দেখে আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছে ব্ল্যাকবেরি। ঈশিতা কিছু না বলে মুচকি হাসলো। রিসাদ আজমিরাকে ফিস করে বলল, অনেক সুন্দর লাগছে, তোমাকে একদম পরীর মতো লাগছে। আপনাকেও। আজমিরার মুখে আপনি শুনে রিসাদ ওখান থেকে চলে গেল, যা দেখে আজমিরা অবাক হলো। ওনার আবার কি হলো? তখনই হঠাৎ লাইট অফ হয়ে যায়। এই অন্ধকারের মাঝে কেউ এসে আরশির কানে ফিস করে বলে, আমি তোমায় না করেছিলাম কিন্তু তুমি শুনলে না। এখন দেখেও কি হয়। তোমাকে তোমার ভুলের সাজা পেতেই হবে। তুমি শুধু আমার আর কারোর হবে না। মাইন্ড ইট মাই কুইন। বলেই লোকটা অন্ধকারে গায়েব হয়ে হঠাৎ আদ্রিয়ানের দিকে লাইট পড়লো। আদ্রিয়ান মাইক হাতে নিয়ে বলতে লাগলো, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন যে আমরা সবাই কেন এখানে উপস্থিত আছি, কিন্তু শুধু এটাই একটা কারণ না, আপনাদের সবার এখানে আরো একটা কারণে উপস্থিত হয়েছি, তা হলো। মাঝখান থেকে একজন অচেনা লোক বলল, আমি বলি। অবশ্যই মিস্টার এয়ার। আমি আর মিস্টার চৌধুরী মিলে একটা প্রজেক্টে কাজ করছি। এই প্রজেক্ট সাজেক ভ্যালিতেই উনি পেয়েছেন। আর ওনার সাথে পরিচয় করিয়ে দেই, লন্ডনের বেস্ট ফ্যাশন ডিজাইনার মিস্টার এয়ার। এয়ারের মুখে মাস্ক পরা, তাই কেউ তার মুখ দেখতে পারলো না। আদ্রিয়ান সকলের সাথে এয়ারকে পরিচয় করে দিল। এয়ারকে দেখে আরশি ওই অপরিচিত লোকটার মতো লাগলো। ভিড় করে বলল আরশি, এই লোকটি সেই লোক, দেখতে তো প্রায় একই রকম লাগছে, কিন্তু মস্কের জন্য বুঝতে পারছি না। আরশিকে বিড়বিড় করতে দেখে এয়ারের কানে কাছে ফিস করে বলল, তোমার ধারণা একদম ঠিক। খুকে দেখে এয়ার আরশির কাছ থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মিস্টার এয়ার, আমি শুনেছি আপনি অনেক ভালো গান পারেন, আর আপনি তো একজন আরজে। প্লিজ আমাদের একটা গান শোনান। ওকে, অ্যাজ ইউ সে। লাইট সব অফ হয়ে গেল আর ব্লু কালারের ফ্লোরি লাইট জ্বলে উঠলো। আলোক রশ্মি গায়ে পড়লো এয়ারের উপর। গিটার বাজিয়ে আরশির চারপাশে ঘুরে গান করলো। অন্ধকারে আরশির গালে স্লাইড করে গান করলো। গান শেষ হতেই সবাই করতালি দিল। আপনার কণ্ঠ খুব সুন্দর। চুরিয়াল কোথাকার, আমার নামে তো কখনো দেখলাম না যে ভালো কিছু বলতে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হঠাৎ আবার স্টেজ থেকে সুর ভেসে গেল। স্টেজে তাকাতে দেখলো আদ্রিয়ান গান গাইছে। আদ্রিয়ান আরশির দিকে তাকিয়ে গান গাইলো আর ডান্স স্টেপ করলো।
আয়াস মিশমির দিকে তাকিয়ে গান গাইল আর ডান্স স্টেপ করলো। সবার করতালিতে সকলের ধ্যান ভাঙলো। পার্টি শেষ হতে এক এক করে সবাই বাড়ি চলে গেল। ঈশিতা, আরশি আর ধ্রুব একসাথে বাড়ি চলে গেল। আয়াস মিশমিকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের ফ্ল্যাটে চলে গেল। কুহু ওর শ্বশুর বাড়ি চলে গেল। আরও ফ্ল্যাটে চলে গেল। সকালবেলা আরু উঠ, তোর জন্য আমার লেট হয়ে যাচ্ছে, উঠ না রে। আর একটু ঘুমোতে দে না। অফিসে লেট করে গেলে আজান ভাইয়া তোকে শাস্তি দিবে, এটা মনে আছে তো? না। তাহলে উঠ। উঠছি। তোর মতো বেস্টু থাকার চেয়ে 10টা শত্রু থাকা ভালো। কি বললি? কই কিছু বলি নাই তো। না বললেই ভালো, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। যাচ্ছি, তুই যা। ঈশিতা চলে যেতেই আরশি ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আরশি কালো আর সাদা রঙের ড্রেস পরলো। গলায় স্কার্ফ পেঁচিয়ে চুলগুলো উঁচু করে ঝুটি করে নিচে চলে গেল। নিচে এসে ব্রেকফাস্ট করে আরশি আর ঈশিতা যার যার অফিসে চলে গেল। ইন দ্য অফিস আরশি অফিস এসে আদ্রিয়ানের কেবিনে গেল, কিন্তু আদ্রিয়ানকে পেল না। তাই আরশি কেবিনে আদ্রিয়ানের জন্য কিছু গোলাপ ফুল রাখলো আর কফি বানাতে চলে গেল। আরশি কফি বানিয়ে আদ্রিয়ানের কেবিনে দেখলো আদ্রিয়ান এখন আসেনি। তাই কফি আদ্রিয়ানের টেবিলে রেখে কিছু ফাইল দেখতে লাগলো। তখনই কেবিনে আদ্রিয়ান আর সাথে এয়ার ঢুকলো। কেবিনে কারোর উপস্থিতি টের পেয়ে আরশি সামনে তাকালো আর দেখলো আদ্রিয়ান আর এয়ার দাঁড়িয়ে আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস্টার এয়ার। গুড মর্নিং মিস আরুষি। গুড মর্নিং আরশি। আদ্রিয়ানের মুখে নিজের নাম শুনে আরশি কিছুটা অবাক হলো, কারণ আদ্রিয়ান কখনো ওর সামনে ওকে নাম ধরে ডাকেনি, সবসময় কাপকেক বলে ডেকেছে। ওয়াও, রেড রোজ মাই ফেভারিট। এগুলো কি আমার জন্য? না, আসলে এগুলো। সাথে ব্ল্যাক কফিও আছে। ধন্যবাদ মিস আরুষি। বলেই কফিতে চুমুক দিল। মিস্টার এয়ার, কফিটা আজান স্যারের ছিল। আরশি, আপনাকে আমি কিছু কাজ দিচ্ছি, ওগুলো আজকের মধ্যেই শেষ করে দিবেন আমাকে। ওকে স্যার। আরশি আর কিছু না বলে চেয়ারে গিয়ে বসলো আর কাজ করতে লাগলো। এরকম করে 5 দিন চলে গেল। আর এই 5 দিন আদ্রিয়ান আরশির সাথে ভালোভাবে কথা বলেনি। আরশি অনেকবার আদ্রিয়ানকে এয়ারের ব্যাপারে বলতে চেয়েছে, কি আদ্রিয়ান সবসময় ওকে এড়িয়ে চলেছে। এতে আরশির অভিমানের পাহাড় উঠেছে। 5 দিন পর আজ শুক্রবার আদ্রিয়ান কাজের চাপে আরশির সাথে ভালোভাবে কথা বলতে পারেনি, যার জন্য আরশি অনেক অভিমান করছে। তাই আদ্রিয়ান প্ল্যান করছে সবাই মিলে বাইক রাইডে যাবে। রাত 11টায় সবাই মিলে বাইক রাইডে বের হলো। আরশি যেতে চায়নি। ঈশিতা আর মিশমি আর আজমিরা জোরাজোরিতে আরশি রাজি হয়, কিন্তু শর্ত রাখে যে ও নিজে বাইক চালাবে। আদ্রিয়ান বাধ্য হয়ে আরশির শর্তে রাজি হয়ে যায়। আরশি খুব জোরে বাইক চালাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আরশি খুব রেগে আছে, তাই এত জোরে বাইক চালাচ্ছে। কাপকেক প্লিজ আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হবে গো। আদ্রিয়ানের কথা শুনে আরশি বাইকের স্পিড আরো বাড়িয়ে দিল। তখনই হঠাৎ একটা বাইক এসে আরশি বাইক আটকালো। হঠাৎ এমন হয় আরশি খুব জোরে বাইক কষলো। বাইক থেকে লোকটি নামলো আর সাথে আদ্রিয়ান সাথে সবাই নামলো। আরশি এমনিতেই রেগেছিল, তার উপর এভাবে বাইক আটকানো সে আরো রেগে যায় আর লোকটিকে ইচ্ছা মতো ঝাড়তে লাগলো। ওই উগান্ডার হাতি, হলুদ তালা পোকা, জিপ কাটা ব্যাং, 7 রঙা গিরগিটি, লেজ সরা কুমির, কন কাটা ইঁদুর। বাইক আটকালি কেন? হ্যাঁ, বাইক আটকালি কেন? মনের মানুষের খোঁজ বড় জটিল বাবু মশাই। এই দেখা যায় আবার পরক্ষণেই হারিয়ে যায়। আরশির কথা শুনে নিজের মাথা থেকে হেলমেট খুললো। লোকটিকে দেখে আদ্রিয়ান বলল, মিস্টার এয়ার, আপনি এখানে এত রাতে? আমি তো প্রতি রাতে বাইক রাইড করি, কিন্তু আপনারা এখানে একসাথে? আসলে আজ হলিডে, তাই সবাই ভাবলাম একটু বাইক রাইডে যাই। সাজেক থেকে ফেরার পর তো সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তাই এই প্ল্যানটা করলাম। তা না হয় বুঝলাম, মিস আরুষি এভাবে এত জোরে বাইক চালাচ্ছে কেন? আমার ইচ্ছে করেছে তাই। আমি কি আপনাদের সাথে জয়েন হতে পারি? অবশ্যই। এই মিস্টার, আর আপনি সবসময় মাস্ক পরে থাকেন কেন? আমার ধুলোবাড়িতে অ্যালার্জি আছে, তাই। যাওয়া যাক তাহলে। ওকে, কিন্তু এখন আমি বাইক চালাবো। না। হ্যাঁ। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে থাম ইয়ার, বারবিডল ছেড়ে দাও। এই ঘাড়তারার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। কি? তুই কি বললি? কই না, আমি তো কিছু বলি নাই। আচ্ছা তোরা থাম এবার। সবাই থেমে গেল আর বাইকে উঠে চার চার মতো সামনে এগোতে লাগলো। সবাই সামনে এগোতে দিতে আদ্রিয়ান একটা নিচন মাঠে বাইক থামালো। মাঠটির মাঝখানে একটা আইসক্রিম স্টল। তাদের দেখা দেখি এয়ারও তাদের পেছনে গেল। তার বাইক এমন জায়গায় দাঁড় করালো যাতে কেউ তাকে দেখতে না পারে। এখানে কেন দাঁড়ালেন? আমার ইচ্ছে করেছে তাই। আমি বাসায় যাব। খুব অভিমান হয়েছে আমার উপর, তাই না?
আপনাকে বলবো কেন? আর আমি আপনার কে? আমার অভিমান হলে আপনার কি? তাই চল আইসক্রিম খাবো। আমি খাবো না। তাই আচ্ছা খেও না, আমি একলা খাবো। বলে আদ্রিয়ান দোকান থেকে আইসক্রিম এনে একা একা খেতে লাগলো। আপনি খুব পচা। কেন কেন? আমাকে না দিয়ে একা একা আইসক্রিম খাচ্ছেন। তোমাকে তো বলেছিলাম, তুমি তো না করলে। আমি এখন খাবো। তোমার যত ইচ্ছে তত খেতে পারো কাপকেক, সব তোমার সব। অজান্তা মুচকে এসে আইসক্রিম নিল আর খেতে লাগলো। একটা গান শোনাবেন? না, এখন গান গাওয়ার মুড নেই। কথা বলবো না আপনার সাথে। হঠাৎ কোথা থেকে যেন গিটারের সুর ভেজে আসতে লাগলো। আরশি পাশে তাকে দেখলো আদ্রিয়ান নেই, তাই আদ্রিয়ানকে চারপাশে খুঁজতে লাগলো। আর সামনে তাকে দেখলো আদ্রিয়ান গিটার হাতে দাঁড়িয়ে আছে। নাও নাও, যত ইচ্ছা গান গেয়ে নাও, কিন্তু তোমাদের কিছুতেই সুখে থাকতে দেবো না মাই কুইন। আদ্রিয়ান, তুই তোর পুরো পরিবার মিলে আমার কাছ থেকে আমার সব কেড়ে নিয়েছিস, কিন্তু তুই আমার থেকে আমার কুইনকে কেড়ে নিতে পারবি না। গাছের আড়ালে লুকিয়ে কথাগুলো বলল এয়ার। ওয়াও, বিউটিফুল ভয়েস। কারোর আওয়াজ পেয়ে আরশি আর আদ্রিয়ান পেছনে তাকে দেখলো এয়ার দাঁড়িয়ে আছে। আপনি কখন এলেন? এসেছি অনেক আগে, তোমরা গান গাইছিলে তাই আর বিরক্ত করিনি। তোমরা তো খুব ভালো গান গাইতে পারো। ধন্যবাদ। এই লোকটাকে আমার মোটেও ভালো লাগে না। আদ্রিয়ানকে কি বলবো ওই দিন রাতের কথা? আরুষি, জোরে ডাক দিল আদ্রিয়ান। নাক ফুলিয়ে বলল আরশি। কি এত জোরে চেঁচাচ্ছেন কেন? আমি কি কালা নাকি? আমার তো তাই মনে হচ্ছে। কখন থেকে ডাকছি সারাই দিচ্ছ না, কি ভাবছিলে? কই কিছু না তো। বাড়ি যাবে না? চলুন। মিস্টার এয়ার, ওরা সবাই কি চলে গেছে? না, ওরা মোড়ে আমাদের জন্য অপেক্ষা করছে। ও তাহলে চলুন, অনেক রাত হয়ে গেছে। আদ্রিয়ান আর আরশি বাইক স্টার্ট দিল। তোমাদের সুখের দিন আর বেশি দিন নেই আদ্রিয়ান। যে করে হোক তোমাকে আর কুইনের কাছ থেকে দূরে যেতেই হবে। তুমি নিজে ওর থেকে দূরে না গেলে আমাকেই কোনো ব্যবস্থা নিতে হবে। মনে মনে ভেবে পাকা হাসলো এয়ার। মিস্টার এয়ার, আপনি যাবেন না? আসছি। আদ্রিয়ান আরশি এয়ার ওই জায়গা ত্যাগ করলো আর ঈশিতার কাছে গেল। কোথায় ছিলি তোরা? আরে ওরা প্রেম করছিল, বোঝো না কেন? এই তুমি এসব কি বলছো? আশে কান মোলা দিয়ে বলল এ মিশমি। লাগছে তো। লাগুক। সবাই থাম আর চল, অনেক রাত হয়েছে, বাসা যেতে হবে। আদ্রিয়ান ব্ল্যাকরোজ কোথায় গেল জানিয়ে দাস, টেনশন হয় আমাদের। আদ্রিয়ান আর আরশি উদ্দেশ্য করে বলল ধ্রুব। ধ্রুবর কথা শুনে আদ্রিয়ান আর আরশি দুজনেই বুঝলো যে ধ্রুব অনেক রেগে আছে, তাই আর কোনো কথা না বলে বাইক স্টার্ট দিল। পরের দিন আরশি সকাল সকাল অফিসে চলে এলো। আদ্রিয়ান কেউ আসতে বলেছে, আজকে আদ্রিয়ানকে সব বলে দিবে ভেবেছে। আরশি আদ্রিয়ানের কেবিনে ঢুকে দেখে কেউ উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আরশি লোকটিকে আদ্রিয়ান মনে করে পেছন থেকে জড়িয়ে ধরলো। আপনার সাথে খুব দরকারি কথা আছে। কাপকেক। পেছন থেকে কারোর আওয়াজ পেয়ে আরশি পেছনে ঘুরে তাকালো, সাথে ওই লোকটিও পেছনে ঘুরে তাকালো। পেছনে তাকিয়ে আরশি অনেক অবাক হলো, কারণ তার সামনে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান, আপনি এখানে তাহলে এই লোকটিকে? বলে আরশি পেছনে ঘুরে দেখলো এয়ার পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? হ্যাঁ আমি। বাঁকা হেসে বলল এয়ার। আরশি আদ্রিয়ানের কাছে গিয়ে ওর হাত ধরে বলল, আদ্রিয়ান, আমি মনে করেছিলাম ওটা আপনি। আরে মিস আরুষি, আপনি মিথ্যা বলছেন কেন? আমি তো আপনাকে বললাম আমি এয়ার, তাও আপনি ছাড়লেন না। আপনি মিথ্যে বলছেন। আমি মিথ্যা বলবো কেন? আদ্রিয়ান, আপনি তো আমায় বিশ্বাস করুন, মিস্টার এয়ার মিথ্যে বলছে। আদ্রিয়ান রেগে আরশির হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দিল আর কেবিন থেকে বেরিয়ে গেল। আপনি কাজটা ভালো করলেন না। বলে আরশি আদ্রিয়ানের পেছনে দৌড়ে গেল, কিন্তু আদ্রিয়ানকে আটকাতে পারলো না। আদ্রিয়ান অনেক জোরে গাড়ি ড্রাইভ করছে। এত জোরে ড্রাইভ করে আদ্রিয়ানের গাড়ি গাছের সাথে বাড়ি খায় আর আদ্রিয়ানের মাথায় ব্যথা পায়। তাও আদ্রিয়ান গাড়ি চালিয়ে সেই বিলের পাড়ে যায়। অন্যদিকে আরশি আদ্রিয়ানকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। আপনি কোথায় আদ্রিয়ান? পরক্ষণে আরশি সেই বিলের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, ওই বিল, ওখানে তো আমি দেখিনি। আমি নিশ্চিত আদ্রিয়ান ওখানেই আছে। ও মাই আল্লাহ, তুমি প্লিজ দেখো যেন আদ্রিয়ান এখানেই থাকে। আরশি ওই বিলের পাড়ে গেল আর গিয়ে দেখলো আদ্রিয়ান ওখানেই বসে আছে। আরশি দৌড়ে গিয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো। আদ্রিয়ান, আপনি কেন এভাবে চলে আসলেন? আমাকে একবার বলার সুযোগও দিলেন না। আদ্রিয়ানের আওয়াজ না পেয়ে আরশি আদ্রিয়ানকে ছেড়ে দিল আর ওর দিকে তাকালো। আদ্রিয়ান দিকে তাকাতেই আরশি ঘাবড়ে গেল, কারণ আদ্রিয়ানের কপাল কেটে রক্ত পড়ছে আর কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ পড়ে গেছে, তাও থামছে না। অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। আপনি কাঁদছেন আদ্রিয়ান? আর আপনার কপাল কেটে গেল কিভাবে? আদ্রিয়ান কোনো কথা বলল না। দাঁড়ান, আমি আপনার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি। বলে আরশি তার ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে চট জলদি আদ্রিয়ানের কপালে ব্যান্ডেজ করে দেয়। আদ্রিয়ান অনেকবার বাধা দিলেও কোনো লাভ হয় না। ব্যান্ডেজ করা শেষ হতে আদ্রিয়ান আরশিকে শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দিয়ে বলে,
প্লিজ কাপকেক, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্লিজ। আমার আজু আর তুমি ছাড়া কেউ নেই, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আদ্রিয়ান এসব বলতে থাকে আর বাচ্চাদের মতো কাঁদতে থাকে। আরশি আদ্রিয়ানকে চুপ করানোর চেষ্টা করছে। হঠাৎ আদ্রিয়ানের আওয়াজ বন্ধ হয়ে যায়। আরশি মনে করে আদ্রিয়ান কান্না বন্ধ করছে। আদ্রিয়ানকে অনেকক্ষণ ডাকার পরও সাড়া না পেয়ে দেখে আদ্রিয়ান অতিরিক্ত কান্নাকাটির জন্য জ্বর এসেছে আর আদ্রিয়ানের সেন্সলেস হয়ে গেছে। আরশি তাড়াতাড়ি রিসাদকে ফোন করে আসতে বলে। তারপর রিসাদ আর আরশি মিলে আদ্রিয়ানকে আরশিদের বাসায় নিয়ে যায়। দরজায় আওয়াজ পেয়ে কাজের পর দরজা খুলে দেখে আরশি রিসাদ আদ্রিয়ানকে ধরে দাঁড়িয়ে আছে। বারবিডল কি হয়েছিল? আদ্রিয়ানকে দেখলাম অফিস থেকে রেগে বেরিয়ে যেতে, ফোন করলাম ফোনও ধরলো না, এখন এই অবস্থা, বুঝলাম না কিছু। মাসি তেমন কিছু না, জ্বর আসায় সেন্সলেস হয়ে গেছে। আরশি রিসাদকে সব বুঝিয়ে বলল। আমার এই এআরকে আগে থেকেই ঠিক সুবিধার মনে হয়নি, সব সময় মাস্ক পরে থাকে, নিজের আসল পরিচয় দেয় না। আসলে ভাইয়া আমি AR-কে আগে থেকেই চিনি। মাথা নিচু করে বলল আরশি। আগে থেকে মানে কতদিন থেকে? 2 বছর আগে আমাকে একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান। সেদিনের পর থেকে প্রতি রাতে আমার জন্য কেউ কালো গোলাপ পাঠাতে শুরু করে, বিভিন্ন গিফট পাঠায়। সাজেক ভ্যালি যাওয়ার আগে একদিন রাতে আমাকে একটা বাংলোতে তুলে নিয়ে যায়। আরশি রিসাদকে সব বলে দিল। তুমি এসব আদ্রিয়ানকে বলেছ? না, আজ বলবো ভেবে ওনাকে সকাল সকাল আসতে বলেছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল। কাজটা ঠিক করনি, আদ্রিয়ানকে শুরুতেই বলা উচিত ছিল তোমার। ওনার সেন্স আসলে আমি ওনাকে সব বলবো। না, এখন আর কিছু বলতে হবে না, আমি ব্যাপারটা দেখছি, তুমি টেনশন করো না। ওকে ভাইয়া, আমি এখন যাই তাহলে। রিসাদ চলে গেল আর আরশি আদ্রিয়ানের কাছে গেল 2 দিন পর ইন দা অফিস। এই 2 দিন আরশি আদ্রিয়ানের অনেক সেবা করছে, কিন্তু আদ্রিয়ান আরশির সাথে কোনো কথা বলেনি, যার কারণে আরশি অনেক কষ্ট পেয়েছে। তাও সব মুখ বুজে সহ্য করছে। আদ্রিয়ান, আপনি আমার সাথে কেন কথা বলছেন না? আরুষি প্লিজ এসব মেলোড্রামা বন্ধ করো, আই সেড স্টপ দিস থিং। আরশি আর কিছু বলল না, চুপচাপ অফিস থেকে বেরিয়ে গেল। আমার কাজ প্রায় শেষ পথে, কিন্তু আদ্রিয়ান তুমি জীবিত থাকলে তো চলবে না, তোমাকে মরতে হবে, আর আজই তো তোমার শেষ দিন। বলে এয়ার অট্টহাসিতে ভেঙে পড়ল। আড়াল থেকে একজন লোক এয়ারের সব কথা শুনে ফেলল। আরশি বিলের পাড়ে বসে কান্না করছে। কেন আপনি আমায় বিশ্বাস করছেন না? কেন? আজ আমি আপনাকে এয়ারের ব্যাপারে সব বলবো, সব। বলে আরশি ফোন বের করার জন্য ব্যাগে হাত দিল, কিন্তু পেল না। ও সেটা, আমি তো ফোন অফিসেই রেখে এসেছি। আদ্রিয়ানের সাথে তাহলে সামনাসামনি কথা বলবো। বলে আরশি ওখান থেকে চলে যায়। অন্যদিকে একটা ফোন হাতে নিয়ে এয়ার দাঁড়িয়ে আছে। তুমি তো আমার কাজটা আরো সহজ করে দিলে মাই কুইক। বলে ফোনটা দিয়ে কাউকে মেসেজ পাঠালো। আদ্রিয়ান নিজের রুমে চুপচাপ বসে আছে, হাতে রক্ত পড়ে ফ্লোর ভেসে যাচ্ছে, পুরো রুম অগোছালো করা। হঠাৎ আদ্রিয়ানের ফোনে মেসেজ আসার শব্দ হলো। আদ্রিয়ান ফোনটি হাতে নিয়ে দেখলো আরশি মেসেজ পাঠিয়েছে। মেসেজটি ওপেন করে দেখলো। আদ্রিয়ান, আমি এয়ারকে ভালোবাসি। তোমার টাকার জন্য আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, আমি তোমাকে ভালোবাসি না। আদ্রিয়ান রিপ্লাই দিল, আমি তোমার সাথে দেখা করতে চাই। ওকে, মেঘনা সেতু চলে এসো। আরশি রিপ্লাই দিল। আদ্রিয়ান মেসেজটা দেখে মোবাইলটা জোরে আছাড় মারলো আর মোবাইলটা ভেঙে গেল। তোমাকে এর শাস্তি পেতেই হবে। বলে আদ্রিয়ান ঘর থেকে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছ ভাইয়া? দরকারি কাজ আছে। কোথায় যাচ্ছ সেটা তো বলো। মেঘনা সেতু। বলে আদ্রিয়ান সেখান থেকে চলে গেল। ইন্টা চৌধুরী ইন্ডাস্ট্রিজ। আমার কাজ প্রায় শেষ পথে। বলে মোবাইল থেকে মেসেজ ডিলিট করে দিল। ও পাশে আরশি আদ্রিয়ানের খুঁজতে খুঁজতে আদ্রিয়ানের কেবিন এসে দেখলো এয়ার দাঁড়িয়ে আছে আর হাসছে। আপনি এখানে? কারো আওয়াজ পেয়ে এয়ার পেছনে তাকায় আর দেখে আরশি দাঁড়িয়ে আছে। আপনি এখানে আর আমার ফোন আপনার হাতে কেন? এয়ার কিছু বলল না, ঠোঁটে এখনো তা শয়তানের হাসি ফুটে আছে। আরশি এয়ারের হাত থেকে ফোনটা নিয়ে বেরিয়ে গেল। আরশি চলে যেতে দেখে এয়ার জোরে জোরে হাসতে শুরু করলো। আরশি বারবার আদ্রিয়ানকে ফোন করছে, কিন্তু কেউ ফোন ধরছে না। তাই আজমিরা ফোন করে জানতে পারলো আদ্রিয়ান মেঘনা সেতুতে গিয়েছে। আদ্রিয়ান এসে দেখে এয়ার দাঁড়িয়ে আছে। মিস্টার এয়ার, আপনি এখানে? আমি। আরুষি কোথায়? ওই ওর আসল রূপ জায়গাতেই আছে। আপনি এখানে কেন? এখানে তো আরুষির আসার কথা। আমি এখানে এসেছি আমার প্রতিশোধ নিতে। প্রতিশোধ? আরিয়ান চৌধুরী রাজের কথা মনে আছে? আরিয়ান তো অনেক আগেই। না, আরিয়ান মরেনি, তোর সামনে দাঁড়িয়ে আছে। তোর ডেডের জন্য আমার পাপা মারা গেছে, আমার মামুনি কোমায় পড়ে আছে। তুই আরিয়ান? সত্যি তুই আরিয়ান? আমার সে ছোট্টবেলার খেলার সঙ্গী, আমার ভাই আরিয়ান। তুই বেঁচে আছিস? হ্যাঁ, আমি বেঁচে আছি, কিন্তু তুই আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবি না। অটো এসে গান বের করলো। আরিয়ান, তুই এটা কি বলছিস? তোর ড্যাডকে তো আমি মারতে পারবো না, তাই তোকে মেরে প্রতিশোধ নিব। বলে আদ্রিয়ানের দিকে গান তাক করলো।
কারো চিৎকারের আওয়াজ শুনে আদ্রিয়ান আর আরিয়ান পাশে তাকিয়ে দেখলো আরুষি দাঁড়িয়ে আছে। ও তুমিও এসেছো? আমিও এসেছি মানে? আপনি সব কি বলছেন? আর আপনার হাতে গান কেন? এসব নাটক বন্ধ। তখনই কোথা থেকে দুটো গুলি এসে আদ্রিয়ান আর আরিয়ানের বুকে লাগলো। আদ্রিয়ান ব্যালেন্স ঠিক রাখতে পারল না, ব্রিজ থেকে পড়ে গেল। আদ্রিয়ানকে পড়ে যেতে দেখে আরুষি আদ্রিয়ান বলে চিৎকার করলো। আরুষির সেন্স আসার পর আদ্রিয়ানের কাছে যাওয়ার জন্য অনেক পাগলামো করে, তাই তাকে 3 দিন ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়। তারপর থেকে আরুষি একদম চুপ হয়ে যায়, কারোর সাথে কোনো কথা বলেনি, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সারা রাত নির্ঘুম কাটতো। আর কাটতো আদ্রিয়ানের জন্য। আরিয়ানের হার্টের অনেক কাছে গুলি লাগায় সে কোমায় চলে যায়। 3 মাস পর সেন্স আসে। আরিয়ানের সেন্স আসলে সবাই আরিয়ানের পরিচয় জানতে পারে যে এর রিয়েল নাম আরিয়ান চৌধুরী রাজ, আর রাজ আদ্রিয়ান আর আজমিরার বড় আপুর ছেলে। বর্তমানে আরুষি আর মন ব্রিজে এসে দেখলো রাজ ব্রিজের উপর পা লটকিয়ে বসে আছে। রাজ! কারোর আওয়াজ শুনে রাজ পেছনে ফিরে তাকায়, দেখে আরুষি আর মন দাঁড়িয়ে আছে। আরুষি, তোমরা এখানে? তোমার সাথে কিছু কথা আছে। বলো। মিম্মাইকে পাওয়া গেছে। সত্যি? চাচুকে পাওয়া গেছে? হুম। কোথায় আছে? মিম্মাইকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, পালিয়ে যেতে চেয়েছিল। ডক্টর বলেছে পুরনো কিছু ছবি বা ঘটনা পুনরায় দেখানো হলে মিম্মাইয়ের সব মনে পড়ে যাবে। তাহলে এখন কি করব? আমাদের আঙ্কেলকে তোমাদের ছোটবেলার ছবি বা ভিডিও দেখাতে হবে। তার জন্য আমাদের সবাইকে আবার একত্রিত হতে হবে। সবাইকে মানে? সবাইকে মানে ঋষাদ ভাইয়া, ধ্রুব ভাইয়া, আয়াস ভাইয়া, আজমিরা, তোমাকে আর অদ্রি, এদেরকেই লাগবে। ততদিনে আন্টি কোমা থেকে বেরিয়ে এলে তো আরো ভালো। বুঝলাম। ওনার খোঁজ পেয়েছো? আমেরিকায় আছে, কিন্তু ওকে এখানে নিয়ে আসতে হলে লোভ দেখাতে হবে। তার জন্য আমি আর মন তো আছি। কি বলিস বেবি? অফকোর্স, কিন্তু আমরা করবোটা কি? তাহলে শোন, পারফেক্ট প্ল্যান। কাজ শুরু করবি কখন? সময় হলে আমিই তোদের জানাবো। অপেক্ষায় থাকুন মিস্টার। আপনার পতনের দিন আর বেশি দূর নেই। মন আর রাজ চুপ করে রইল। ওদের চুপ থাকতে দেখে আরুষি বলল, রাজ, তুমি বাসা যাবে তো? কেন? মনকে একটু বাড়িতে ড্রপ করে দিন। তুই কোথায় যাবে? দরকারি কাজ আছে। আমাকে নিয়ে চল। না, তুই রাজের সাথে যাবি। ঝাঁঝালো কণ্ঠে বলল আরুষি। আরুষির রাগ সম্পর্কে মন বেশ ভালোভাবেই ধারণা আছে, তাই আর সে কথা বাড়ালো না। রাজ আর মন চলে গেল। তোদের মিল আমি করব, ইটস মাই প্রমিস। আরুষি একটা নম্বরে ফোন করলো। হ্যালো, কোনো খবর পেয়েছো? ফোনের ওপাশ থেকে কেউ বলল, ইয়েস ম্যাম, স্যার লন্ডনে আছেন। নজর রেখো আর সাবধান, তোমাকে যেন কেউ ধরে না ফেলে। বলে ফোন কেটে দিল। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বলে ফোন কেটে দিল। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বলে আরুষি বাঁকা হেসলো। হেসে আবার বলতে শুরু করলো, তোমাকে তো আমার কাছে আসতেই হবে ভালোবাসার এই ভয়ঙ্কর খেলায়। যখন নেমে পড়েছি তখন তোমাকে আমি আমার করেই ছাড়বো। বলে বাইকে উঠে বসলো আরুষি। রাজ বাইকে উঠে বসলো। কি হলো, উঠো। না মানে তো আপনি রাগ করবেন না তো? বেশি ওভার অ্যাক্টিং করা বন্ধ করো আর উঠে আসো। ধমকে সুরে বলল রাজ। রাজের ধমক শুনে ভয় পেয়ে গেল আর বাইকে উঠে বসলো। এই লোকটার সামনে এলে আমি এমন মিনি বিড়াল হয়ে যাই কেন? শয়তান বেটা, খালি ভয় দেখায়। আচ্ছা, আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি তা কখনো বুঝবে না? মনে মনে বলল মন। হাত পা ভাঙার ইচ্ছে থাকলে এভাবে বসে থাকতে পারেন। আই হ্যাভ নো প্রবলেম। না ধর আমাকে, না হলে পড়ে যাবে। পরে হাড় গুঁড়ো করে আমাকে জানেমানের কাছে বকা শোনাবে। মন রাজের মুখে জানেমান শব্দটা শুনে একরাশ অভিমান নিয়ে রাজকে হালকা করে ধরলো আর রাজ বাইক স্টার্ট দিল। রাজ খুব আস্তে বাইক চালাচ্ছে, তাই মন জিজ্ঞেস করলো, বাইকটা আমাকে চালাতে দিবেন? কেন? প্রশ্নের উপর প্রশ্ন না করে দিন না। ওকে, দেখি আপনি কিভাবে বাইক চালান। বলে রাজ বাইক থেকে নামলো আর মন বাইকে উঠলো। রাজ মনের পেছনে বসলো। আমাকে ভালোভাবে ধরুন, না হলে পড়ে যাবেন। এই মেয়ে বলে কি, আমি নাকি ওকে ধরবো? না, ধরতে হবে না, আমি এভাবে কমফোর্টেবল আছি। ওকে, অ্যাজ ইউ সে। বলেই মন বাঁকা হাসলো আর বাইক স্টার্ট দিল। বাইক প্রথমে আস্তে চালালেও পরে এত দ্রুত চালানো শুরু করলো যে রাজ পেছনের দিকে হেলে পড়লো। তবুও রাজ মনকে ধরলো না, তাই মন আরো স্পিড বাড়লো আর রাজ বাধ্য হয়ে মনকে শক্ত ভাবে ধরলো। আপনি আমাকে বোকা ভাবেন সেটা আপনার ভুল, আর আমি আমার ভালোবাসাকে নিজের করে নিব, যে করেই হোক। মনে মনে বলল মন। লন্ডনে স্যার, ম্যাম মাঝরাতে বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে যায়। ম্যাম এত জোরে বাইক চালাচ্ছিল যে আমি ওনাকে ফলো করতে পারিনি। ওপাশ থেকে কেউ দাঁতে দাঁত চেপে বলল, কোনো কাজই তোমাকে দ্বারা হয় না, এরপর থেকে যেন এই ভুল আর না হয়।
ওকে স্যার, আমি লক্ষ্য রাখবো। রাজের কোনো খবর পেলে? নো স্যার। খোঁজ চালিয়ে যাও এন্ড আমাকে সব খবর দিবে। আর হ্যাঁ, আমি 1 সপ্তাহ পর বিডি ব্যাক করব। সব ব্যবস্থা করে রেখো, আমি কাজের কোনো গাফিলতি দেখতে চাই না। গট ইট? গাফিলতি হলে তো জানোই শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। ওকে স্যার। কাপা গলায় বলল রানী। লোকটি ফোন কেটে দিল আর একটি ছবি সামনে গিয়ে দাঁড়ালো। তোমার জন্য আমি চেয়েছিলাম এই মাফিয়া জগৎ থেকে বেরিয়ে আসবো, এসব কাজ ছেড়ে দিব, কিন্তু তুমি তা করতে দিলে না। তুমি আমার ভালো রূপটাই দেখেছো শুধু, এখন ভয়ঙ্কর রূপটা দেখবে। বি রেডি ফর পানিশমেন্ট। বলে অট্টহাসিতে ভেঙে পড়ল লোকটি। ইন দ্য এয়ারপোর্ট একজন লোক এয়ারপোর্ট থেকে বের হলো, পরনে ট্রাক ব্লু শার্ট, শার্টের উপর কালো কোট, মুখে মাস্ক, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চোখে সানগ্লাস, চুলগুলো ব্রাউন কালার করা। লোকটির পেছনে আরো 2জন লোক হাতে সুটকেস। লোকটি এয়ারপোর্ট থেকে বের হতেই একটা কালো রঙের গাড়ি এসে লোকটির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে ড্রাইভ করে গাড়ির চাবি করে লোকটি হাতে দিল। তোমরা বাংলায় চলে যাও। ওকে স্যার। সবাই একসাথে বলল। লোকটি গাড়ি থেকে চলে গেল। লোকটি গাড়ি চৌধুরী ইন্ডাস্ট্রিতে থামলো। লোকটি গাড়ি থেকে নেমে অফিসে ঢুকে সরাসরি আদজানের কেবিনে ঢুকে আদজানের চেয়ারে বসলো পড়লো। লোকটি এভাবে আদজানের কেবিনে ঢুকতে দেখে অফিসের স্টাফ মিশমিকে ডেকে আনলো। মিশমি আদজানের কেবিনে ঢুকে দেখলো লোকটি আদজানের চেয়ারের উপর পা তুলে বসে আছে, ফোন গুতাগুতি করছে। আপনি এ চেয়ারে বসলেন কোন সাহসে? আমার সাহসে? লোকটির গলা খুব চেনা চেনা লাগছে, একদম আজান স্যারের মতো। আপনি কে? পেছন থেকে আরশি বলল, সূর্য খান। মিশমি পেছনে তাকে দেখছে, আরশি দাঁড়িয়ে আছে। সূর্য খান? লন্ডনের বেস্ট বিজনেসম্যান সূর্য খান। কিন্তু ইনি এখানে কেন? আর আদ্রিয়ান ভাইয়া চেয়ারে কেন বসেছে? তুই নিজেই তো কখনো। আর কোনো কথা না মিস। ডিলটা কি ফাইনাল ধরবো? অফকোর্স মিস্টার খান। বলে সূর্যের সাথে আরশি হাত মিলালো। বাহ, তুমি তো নিজেই আমার ফাঁদে পা দিলে মাই লাভ। ওকে, তাহলে কাল দেখা হবে। ওকে, শুধু কাল না, আমি এমন ব্যবস্থা করব যাতে তুমি সবসময় আমাকে নিজের সামনে দেখো। আরুষি, আরুষি। কি চেঁচাচ্ছিস কেন? যে আমার কানের মাথা খাইতেছিস? আরশির মুখে এমন কথা শুনে মিশমি টাকসি খেলো। কি বললি তুই? আমি কি কোরিয়ান ভাষায় কথা বলছি? না, তোর মুখে গত 2 বছরে এমন কথা শুনি নাই তো, তাই বললাম। আজ থেকে এমন অনেক কিছুই দেখবি যেগুলো আগে কখনো দেখিসনি। আনমনে বলে ফেললো আরশি। মানে? আরশি কি বলছে তা বুঝতে পেরে যে কি বলেছে তাই কথা ঘোরানোর জন্য বলল, কাল মিটিং আছে না? কাল সকালে। সবকিছু রেডি আছে তো? তুই থাকবি না? না, তুই আর ঋষাদ ভাইয়া তো আছিসই, তাহলে আমার থেকে কি লাভ? আর কাল আয়াস আর ধ্রুব ভাইয়াও চলে আসবে। আরশি, এটা আদ্রিয়ান ভাইয়ের ড্রিম প্রজেক্ট, আর তুই থাকবি না? যার ড্রিম প্রজেক্ট সেই থাকবে, তাহলে আমি থেকে কি করব? না, থাকবো না, তোর থাকলেই হবে। বলে আরশি চলে গেল। সন্ধ্যায় আরশি বাইক এসে একটা বাংলোর সামনে থামলো। আরশি চারপাশটা ভালো করে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। কাউকে না দেখতে পেয়ে আরশি বাংলোর ভেতরে ঢুকে গেল। গাছের আড়ে দাঁড়িয়ে একটি লোক আরশির উপর নজর রাখছে, কিন্তু আরশি তাকে দেখার আগেই সে গাছের পেছনে লুকিয়ে যায়। আরশিকে বাংলোর ভেতরে ঢুকতে দেখে লোকটি কাউকে ফোন করলো। হ্যালো স্যার, ম্যাডাম একটা বাংলোর ভিতরে ঢুকলো এই মাত্র। নজর রাখো। ওকে স্যার। বলে ফোন কেটে দিল। কি এমন রহস্য আছে যা তুমি সকলের থেকে আড়াল করে রেখেছো? আমাকে সব জানতেই হবে, সব। বলে হাতে থাকা গ্লাসটা ভেঙে ফেললো আর ভাঙা কাচের টুকরোটা লোকটির হাতে ঢুকে হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। অন্যদিকে কাজ শুরু করে দাও। ওকে, কোনো খবর পেয়েছো? এখনো আমেরিকায় আছে। আমি কালই সব ব্যবস্থা করে ফেলবো, ডোন্ট ওয়ারি। ধ্রুব ভাইয়া। মনের কথা শুনে আর সে ফোন বের করে কাউকে একটা ফোন দিল। আজকে রাতের ফ্লাইটে তোমরা বিডি ব্যাক করবে, টিকিট বুক করা আছে। আন্টির কোনো রেসপন্স করেছে? ডক্টর বলেছে 2 দিনের মধ্যেই সেন্স আসবে। ওকে রাজ, তুমি আমাদের ছোটবেলার সব ছবি বের করবে আজ রাতের মধ্যে। ওকে। বলে রাত চলে গেল। আমিও যাই রাজের সাথে। আরে যাবি তো, এত তাড়াহুড়োর কি আছে? তোকে রাজের কাছে পাঠানোরই ব্যবস্থা করব। 3 বছর যাবত চেষ্টা করছে, তুই তো সব জানিস। আমি ওকে ফলো করতে করতেই এখানে এসেছি, তারপর তোদের সাথে দেখা। ফ্ল্যাশব্যাক 3 ইয়ার্স অ্যাগো। ইতি, কয়টা বাজে রে? 11:30। কি? রাজের শো শুরু হওয়ার টাইম? এই, তুই শুধু রাজ করস কেন? বিকজ আই লাভ হিম। দাঁত কেলিয়ে বলল মন। এটা ভালোবাসা না, এটা মোহ। বলছে তোরা যা তো, ভাগ আমার সামনে থেকে। ইতি আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়লো। ইস, এই বান্দরনির জন্য লেট হয়ে গেল। মন তাড়াতাড়ি বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে রেডিও অন করলো।
এরপর কানে হেডফোন গুঁজলো আর শুনতে পেল ভালোবাসার মানুষের সেই চিরচেনা কণ্ঠ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সকলের ভালোবাসার আরজে রাজ। সত্যি তুমি সবার ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আর চলে এসেছি প্রতি উইকের মতো আজকেও তোমাদের সাথে আড্ডা দিতে। আড্ডা শুরু করার আগে বরাবরের মতো তোমাকে ওয়েলকাম করার জন্য গান গাইবো, যাকে আমি বলি ওয়েলকাম সং। কিন্তু আগের সপ্তাহে সবাই রিকোয়েস্ট করেছিল যাতে পরের সপ্তাহে ওয়েলকাম সংটা আমি গাই। আর ভালোবাসা দিবস শুরু হতে আর 15 মিনিট আছে ঘড়ি দেখে, আর শোটাও 2 ঘন্টা, তাই আজকে আমি গান গাইবো। উফ, আমার যে কি আনন্দ তোমার এই পাগল করা কণ্ঠে গান শুনবো। তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তুমি দেখতে কত মিষ্টি হবে, তোমার মনটা কেমন হবে। ইস, তোমার কণ্ঠের ফ্যান তো আমি আগেই থেকে ছিলাম, এখন তো গানেরও ফ্যান হয়ে গেলাম। চিৎকার করে বলল মন। ওই শাকচুনি ঘরে পেতনি কম চাচা, এটা আমার সবচেয়ে প্রিয় গান ছিল। অনেকের হয়তো ভালো লাগেনি, কারণ সবাই তো আর একরকম না। পরের দিন। মুন, পড়াশোনা তো শেষ করলাম, এখন তো একটা জবের দরকার, তাই না? জব তো করতেই হবে। অ্যান্ড কাল আমরা ইন্টারভিউ দিতে যাব। কিন্তু কোথায়? মিনালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। সত্যি? তাহলে চল এখন শপিং এ যাব। ওকে। ইন দা শপিং মল। মুন, আমার কিছু ভালো লাগছে না তো। তোর তো কিছুই ভালো লাগে না। আমি 3টা টপ কিনে ফেললাম আর তুই এখনো একটাও পছন্দ করতে পারলি না। তুই থাক, আমি বাইরে গেলাম। বলেই মন বাইরে যেতেই একটা লোকের সাথে ধাক্কা খায়। মন পড়ে যেতে ধরলে লোকটি মনকে ধরে ফেলে। মন লোকটির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনের ধ্যান ভাঙলো, ও সোজা হয়ে দাঁড়ায়। দেখে চলতে পারেন না? চোখ কি বাসায় রেখে এসেছেন? লোকটি কড়া গলায় বলল। কি বললেন আপনি? আমি দেখে চলি না? আপনি দেখে চলেন না, মেয়ে দেখলেই শুধু ধাক্কা দেওয়া। রেগে বলল মন। কি বললেন? এরকম করতে করতে দুজনের মধ্যে ঝগড়া বেঁচে গেছে। চারিপাশে লোক জড়ো হচ্ছে, তবুও দুজন থামছে না। ইতি বাইরে কি হচ্ছে দেখার জন্য দোকান থেকে বেরিয়ে আসে আর দেখে মন একটা লোকের সাথে ঝগড়া বাজিয়ে দিয়েছে। তা ইতি তাড়াতাড়ি করে এসে মনকে ওখান থেকে নিয়ে যায়। রিডিকুলাস ওমেন। তুই রিডিকুলাস পেতনির জামাই। মুন থাম নীলিমা, আর চল আমার সাথে। দুজন দুদিকে চলে গেল। পরের দিন মুন আর ইতি ইন্টারভিউ দিল আর জব পেয়ে গেল। দারুণ জব পেয়ে গেলাম প্রথম ইন্টারভিউয়ে। কিন্তু বসকেই তো দেখতে পারলাম না। তখন কিছু লোককে বলা বলি করতে শুনলাম বস নাকি দরকারি কাজ ছিল, তাই আসেননি। মন আর ইতি সবার সাথে পরিচিত হলো। হঠাৎ কেউ একজন অফিসে ঢুকলো আর সবাই লোকটির দেখে দাঁড়িয়ে গেল। সবাই দেখা দেখি মন ইতিও দাঁড়িয়ে গেল। এই লোকটা ওই দিনের শপিং মলের লোকটা না? সেই রকমই তো লাগছে। লোকটিকে তা জানার জন্য মন তার পাশের মেয়েটিকে জিজ্ঞেস করলো। লোকটি কে? অফিসের মালিক। মন যাই বলিস না কেন, বস কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি তো ক্রাশ খাইলাম। রুচু মাইয়া। আচ্ছা, বসের নাম কি? আরিয়ান চৌধুরী রাজ। ও এ কি বললা? রাজ? হ্যাঁ রাজ। স্যারের নাম আর ওর নাম সেম টু সেম। দুজনে একজনই না তো? না না, এক হতে যাবে কিভাবে? এই বেটা তো খরচ, আর আমার রাজ তো আহা, আমাকে খোঁজ নিতেই হবে। মনে মনে বলল মন। ধুর, এই ব্যাটার ব্যাপারে তো খোঁজ নিতে পারছি না। ইতি, স্যার প্রতি রবিবারে অফিসে আসে না কেন? জানি না তো। রবিবার তো রাজের শো থাকে। এই রবিবারই আমি আপনার পিছু নিব। ইতি, আজ তুই একা বাড়ি যাস, আমি পরে যাব। ওকে। 10 দিন পর রবিবার মন রাজের পিছু পিছু রেডিও স্টেশনে গেল। লোকটা রেডিও স্টেশনে ঢুকলো কেন? তাহলে কি আমার ধারণাই ঠিক? তাহলে তো ভালোই। আমার রাজ এত কিউট, কিন্তু এই তো শুধু আমার সাথে ঝগড়া করে। এসব ভাবতে ভাবতে মন রেডিও স্টেশনে ঢুকে যা দেখে তা দেখে মন হাসবে না কাঁদবে বুঝতে না পেরে রেডিও স্টেশনের ভেতরে গিয়ে মন দেখলো সবাই রাজকে আরজে রাজ বলে ডাকছে। রাজও সবার সাথে হেসে হেসে কথা বলছে। তার মানে আমার ধারণা ঠিক ছিল। ইয়াহু, আমার রাজ তো আমার কল্পনার থেকেও বেশি সুন্দর, কিউট। ওই টিঙ্কা চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা মেয়ে নাচু আর জুম 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 বলে লাফালাফি শুরু করে দিল মন। বাইরে আওয়াজ শুনে রাজ সহ বাকি সবাই বাইরে চলে এলো। আপনি এখানে? মনকে উদ্দেশ্য করে বলল রাজ। রাজের প্রশ্ন শুনে মন হকচকে গেল আর ভাবতে লাগলো কি বলবে। না মানে আমি আসলে। কি মানে করছেন? না
আসলে আমার কালকে ছুটি দরকার ছিল, তাই আর কি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। রাজ ভ্রুকুচকে বলল, ছুটি কেন? না আসলে আমার ঠান্ডা লেগেছে, সত্যি বলছি। দেখুন বারবার হাঁচি আসছে। আচু আচু, দেখলেন আমার ঠান্ডা লেগেছে। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি ছুটি দিয়ে দিলাম, আপনি যেতে পারেন। এরপর থেকে মন রাজের পেছনে পেছনে করে রাজের মাথা চিবিয়ে খায়। বর্তমানে এই কি ভাবছিস এত? আরশি কথা শুনে মন ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। কই কিছু না। সব জানি, এখন চল আমার সাথে। আরে কোথায় যাবে? তুই তো পারে না। না। তাহলে গেলেই দেখতে পারবি কোথায় যাচ্ছি। বলে দুজন বাংলো থেকে বের হলো। জিপিএস অন কর আর আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ওকে। রেস হয়ে যাক একটা। চল, অনেকদিন রেস করা হয় না। ভেবে দেখ, জিতবো কিন্তু আমি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দুজন রেস শুরু করলো। দুজন একসাথে একটা বাংলোর সামনে এসে দাঁড়ালো। একসাথে কমপ্লিট হলো। কিন্তু পরের বার আর এমন হবে না। দেখা যাবে কে যেতে। আচ্ছা এখন বল, এই বাংলোর সামনে এলি কেন? আর বাংলোটাই বা কার? আমার। তোর? এই বাংলো তোর, আগে তো বলিসনি তো। আর আমরা এখানে এলাম কেন? মেরি মা থাম, সবই জানতে পারবি, আগে ভেতরে তো যাই। ওকে। আরশি আর মন বাংলোর ভেতরে ঢুকলো। আরশি মনকে নিয়ে একটা রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতে মন অবাক হয়ে গেল। মন পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো আর বলল, এগুলো তো সব আদ্রিয়ান ভাইয়ার আর তোর ছবি, তাই না? এত ছবি তুই কোথায় পেলি? সাজেকে ঘোরাঘুরির সময় ধ্রুব আর আয়েশ ভাইয়া সব তুলেছে। সবগুলো মুহূর্তের ছবি আমার কাছে আছে। মন ঘুরতে ঘুরতে একটা বড় ছবির সামনে এসে দাঁড়ালো আর বলল, এরা কারা? মন প্রশ্নের শুনে আরশি ছবিটার সামনে এসে দাঁড়ালো আর আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলল, এটা আমার মামনি, আমার পাপা, মাম্মি, মিম্মাই আর আমার আদ্রিয়ান। মুচকে এসে বলল আরশি। হ্যাঁ, আরশি সব মনে পড়ে গেছে। আদ্রিয়ান ব্রিজ থেকে পড়ে যাবার পর আরশি সেন্সলেস হয়ে যায়। আর যখন সেন্স আসে তখন সবই বুঝতে পারে ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে। মন ঘুরতে ঘুরতে আরেকটা ছবির সামনে এসে গিয়ে দাঁড়ালো। ছবিটার আরশি আদ্রিয়ানের হাত থেকে গোলাপের তোড়া নিচ্ছে। তোদের খুব সুন্দর মানায় পাশাপাশি দাঁড়ালে, একদম মেড ফর ইচ আদার। এখন কাজের কথায় আসি। বল। আরশির দিকে ঘুরে বলল, এখানে আমার মূল উদ্দেশ্য তোকে আর রাজকে এক করা। কিন্তু রাজ তো আমায় না, তোকে ভালোবাসে। মাথা নিচু করে বলল মন। না, রাজ আমায় না, তোকে ভালোবাসে। আমি রাজের চোখে তোর প্রতি ভালোবাসা দেখেছি। তোর প্রতি ওর ভালোবাসা আছে, কিন্তু ওই বুঝতে পারছে না। কিন্তু আমি ওর ভালো লাগা ভালোবাসা নই। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ আছে। আর রাজের ওইসব পাগলামোর একমাত্র কারণ হলো আদ্রিয়ানের থেকে প্রতিশোধ নেওয়া। তাহলে ওর মনে আমার প্রতি যে ভালোবাসা আছে সেটা কিভাবে প্রকাশ করব ওকে দিয়ে? তুই এক সপ্তাহ রাজকে ইগনোর করবি। ওকে, কিন্তু ইগনোর করলে কি কাজ হবে? হাফ কাজ হবে। ইগনোর করলে তোর প্রতি যে ওর মনে তোর প্রতি ভালোবাসা আছে সেটা বুঝতে পারবে। প্রকাশ করাবো কিভাবে? ওকে বেবি। সকালবেলা ইন্টার চৌধুরী ইন্ডাস্ট্রিজ। মিস মিশমি, আপনাদের অফিসের ওনার কোথায়? এই অফিসের ওনার আমাদের মাঝে বেঁচে নেই। কারো গলার আওয়াজ শুনে সবাই পেছনে তাকিয়ে দেখলো মন দাঁড়িয়ে আছে। বেঁচে নেই মানে? আমার কাপকেক কোথায়? ও আসলো না কেন? ওর কিছু হয়নি তো? ঘাবড়ে গিয়ে মনে মনে বলল সূর্য। মন তুমি? আমি। আজও তাহলে আরশি আসবে না? মন খারাপ করে বলল মিশমি। মিশমির কথা শুনে সূর্য প্রশান্তির শ্বাস নিল আর কঠোর গলায় বলল, আপনারা এসব কি বলছেন? একজন বলছেন উনি বেঁচে নেই, আবার বলছেন আসবে না। এসবের মানে কি? আসলে আরশি কোনো মিটিংই অ্যাটেন্ড করে না, আর মিটিং বেশি ইম্পর্টেন্ট হলে আমাকে পাঠায় মিশমিকে হেল্প করতে। আর এই অফিসের ওনার হলো আদ্রিয়ান ভাইয়া, আই মিন আদ্রিয়ান চৌধুরী। এসব কি বলছে মেয়েটা? সূর্য মনে মনে ভাবলো, মিস্টার সূর্য, তাহলে মিটিং স্টার্ট করা যাক। জি। মিটিং শুরু হলো। কাপকেক তো আমার প্রপার্টি বিজনেস এসবের জন্য আমাকে ঠকিয়েছিল, তাহলে আমি মরে গেছি তা জেনেও কেন অফিসটা নিজের নামে করলো না কেন? আর মিশমি আর এই মেয়েটার কথা শুনে মনে হলো কাপকেক অফিসের সব কাজ করে কিন্তু উপস্থিত থাকে না কেন? তাহলে কি আমি কোনো ভুল করেছি? না তো, আমার কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না তো। না, ভুল বোঝাবুঝি হবে কেন? কাপকেক নিজে আমাকে মেসেজ করেছিল। আমার কথা ভুল হচ্ছে না তো? উফ, মাথায় কিছুই ঢুকছে না। মনে মনে বলল সূর্য। মিস্টার সূর্য, আমরা কি মিটিংটা কন্টিনিউ করতে পারি? অফকোর্স। মিটিং শেষে গাইস, একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের সকলের জন্য। কি অ্যানাউন্সমেন্ট মন? আজ সন্ধ্যায় চৌধুরী ম্যানশনে পার্টি আছে, মেক্সকোরের পার্টি। মিস্টার সূর্য, আপনি এই পার্টির বিশেষ অতিথি।
কিসের পার্টি? মিশমি আর সূর্য একসাথে বলল। আমিও জানি না, আরও সেই বলতে বলেছে তাই বললাম। নাও আই হ্যাভ এ টু গো, বাই। বলে মন চলে গেল। কাজটা করেছি? তোর কি আমার উপর ভরসা নেই? না নেই। এখন চল, বাসায় অনেক কাজ আছে। আরশি আর মন প্রথমে শপিং এ গেল, অনেক বেলুন কিনলো, তারপর বাড়ি চলে গেল সন্ধ্যায়। ইন দ্য চৌধুরী ম্যানশন, পুরো চৌধুরী ম্যানশন কালো আর নীল বেলুন দিয়ে সাজানো হয়েছে। অতিথিরা এক এক করে আসতে শুরু করছে। ভেতরে ঢোকার আগে সবাই একটা করে মাস্ক দেওয়া হয়েছে। সূর্য আগে থেকেই মাস্ক পরে এসেছে, তাই ও আর মাস্ক নেয়নি। সূর্য ভেতরে ঢুকেই হলরুমের লাইট নিভে গেল, আর আলো গিয়ে পড়লো স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আরশির উপর। আরশি পিয়ানো বাজাচ্ছে। গান শেষে আরশি মনের কাছে গেল, আর মন স্টেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজকের এই পার্টি কেন। এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে আরজিয়ান ভাইয়ার জন্মদিন আর প্রজেক্ট ফাইনাল হওয়ার উপলক্ষে। এই ড্রিম প্রজেক্টে আমাদের পার্টনার মিস্টার সূর্য খান, এনজয় দ্য পার্টি। বলে মন স্টেজ থেকে নেমে এলো। মন আরশি কাছে আসতেই আরশি মনকে ইশারা করে কিছু বলল, আর মন আরশি ইশারা দেখে সেখান থেকে চলে গেল। মন চলে যাওয়ার 5 মিনিট পর সব লাইট অফ হয়ে গেল। লাইট অফ হতেই কেউ সূর্যের মুখ থেকে মাস্ক খুলে ফেললো। মাস্ক খুলে ফেলার সাথে সাথে লাইট অন হয়ে গেল। সবাই সূর্যকে দেখে অবাক হয়ে গেল। মাস্ক ছাড়া সূর্যকে দেখে আজমিরা দৌড়ে এসে সূর্যকে জড়িয়ে ধরলো। ভাইয়া, তুমি বেঁচে আছো? জানো আমি কত কষ্ট পেয়েছিলাম তোমাকে হারিয়ে ফেলে। আরশি আপু তো প্রায় পাগল হয়ে গিয়েছিল তোমাকে না পেয়ে। আমরা তোমাকে কত খুঁজেছি জানো? কেন এতদিন আমাদের থেকে দূরে ছিলে ভাইয়া? এখন কি করব? আর কেই বা আমার মুখ থেকে মাস্ক খুলে নিল। এটা ঠিকই বুঝতে পারছি, এটা কোনো দুর্ঘটনা না, কেউ প্ল্যান করে এটা করেছে সবার সামনে প্রমাণ করতে যে আমি আদ্রিয়ান। কিন্তু এটা কে করলো? আরশি করেনি তো? মনে মনে বলল সূর্য ওরফে আদ্রিয়ান। আদ্রিয়ান চুপ করে আসিস কেন? বল বল, এতদিন কোথায় ছিলে আর আমাদের কাছে ফিরে আসিসনি কেন? কে আদ্রিয়ান? আমি কোনো আদ্রিয়ান না, আমি সূর্য, সূর্য খান। আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কেন আদ্রিয়ান হতে যাব? এদের বুঝতে দিলে চলবে না যে আমি আদ্রিয়ান। কেন মিথ্যা বলছিস ভাই? আমরা তো সবাই জানি তুই আমাদের আদ্রিয়ান। ভাইয়া, তুমি কি আমাদের চিনছো না? দেখো তোমার কাপকে। আরশি কোথায় গেল? মিশমি, আরশি কোথায়? আমিও তো সেটাই ভাবছি, আরশি কোথায়? আর মনকেও তো দেখছি না। রাজকেও তো দেখছি না। সবাই তো এখানেই ছিল। ফুপিয়ে ফুপিয়ে বলল আজমিরা। আদ্রিয়ানকে বাদ দিয়ে সবাই আরশি, মন আর রাজকে খুঁজতে লাগলো। সবাইকে খুঁজতে দেখে রাজ আড়ালে লুকিয়ে পড়ল। অন্যদিকে পার্টিতে নিজের কাজ শেষে আরশি আর মন নিজেদের বাইক নিয়ে ব্রিজের উপর চলে আসে। আদ্রিয়ান ভাইয়ার মুখটা দেখার মতো ছিল, কিন্তু তুই কিভাবে বুঝলি যে সূর্য খানি আদ্রিয়ান ভাইয়া? সব জানতে পারবি। আগে চল, আমাদের আরো কাজ আছে। আরো কাজ আছে? চল। কিন্তু কোথায় যাব? সেদিন যেখানে গিয়েছিলাম সেখানে। ওকে। দুজনে মিলে বাংলোতে পৌঁছালো। তুই এখানে ওয়েট কর, বলে আরশি মনকে রেখে বাংলোর ভেতরে ঢুকলো। আরশি ভেতরে ঢুকতে দুটো লোক পেছন থেকে এসে মনের মুখে রুমাল চেপে ধরলো। কিছু বোঝার আগেই মন সেন্সলেস হয়ে গেল। একজন লোক আরশিকে ফোন দিয়ে বলল, ম্যাম কাজ হয়ে গেছে, ভেতরে নিয়ে এসো। লোক দুটো মনকে ভেতরে নিয়ে এসে চেয়ারের সাথে বেঁধে দিল। তোমরা এখন যাও এখান থেকে। ওকে ম্যাম। সরি রে, এটা না করলে যে রাজের প্রতি তোর যে ফিলিংস আছে সেটা ওকে বোঝাতে পারবো না। আজই তোর আর রাজের মাঝে যে দেয়ালটা আছে সেটা ভাঙতে হবে। মুচকে এসে বলল আরশি। বলে আরশি ফোন বের করে রাজকে ফোন দিল। কে বলছেন? কে বলছি সেটা আপনার না জানলেও হবে। মনকে প্রাণে বাঁচাতে চাইলে এখনই আবার পাঠানোর ঠিকানায় চলে আসুন। বলে অজান্তা ফোন কেটে দিল, রাজকে কথা বলার সুযোগ না দিয়ে। ভয় চেঞ্জ করে বলার কারণে রাজ আরশিকে চিনতে পারল না। অপরদিকে এরকম কথা শুনে রাজ ভয় পেয়ে যায়। ওর মনে অন্য কিছু হারিয়ে যাওয়ার ভয় চেপে বসে। কি করব এখন? কিভাবে বাঁচাবো মনকে? আমার এমন কেন লাগছে যেন আমি আমার অনেক কাছের কাউকে হারিয়ে ফেলছি। খুব ভয় করছে, আমার মনের কিছু হবে না তো? আমার এমন কেন ফিল হচ্ছে? আমি তো মনকে ভালোবাসি না। আজ রাজের মনে হাজারটা প্রশ্নের আনাগোনা। যে মেয়েটাকে সে সহ্য করতে পারে না, তাকে নিয়ে কেন তার এত ভয়? কেন মনে হচ্ছে সে তার খুব কাছের কাউকে হারিয়ে ফেলবে? রাজ তাড়াতাড়ি ফোন বের করে ঠিকানা দেখে বাইক নিয়ে বেরিয়ে গেল পার্টি থেকে। সবাই আরশি মনকে খুঁজতে ব্যস্ত ছিল দেখে রাজ বেরিয়ে যেতে দেখল না, কিন্তু আদ্রিয়ানের চোখ এড়ালো না। আদ্রিয়ান রাজকে বেরিয়ে যেতে দেখে খটকা লাগলো, তাই সবার চোখ এড়িয়ে আদ্রিয়ান ও রাজের পেছনে গেল। আমার এমন কেন লাগছে কোনো দুর্ঘটনা ঘটেনি তো? কাপকেকের কিছু হয়নি তো? না না, আমি এসব কি ভাবছি?
আদ্রিয়ান আদ্রিয়ান এসব ভাবিস না, এসব ফালতু চিন্তা মাথায় আনিস না আদ্রিয়ান। তোর কাপকেককে ভালোবাসার অধিকারও তোর, আর কষ্ট দেওয়ার অধিকারও শুধু তোর, আর কারণ না। যে আমার কাপকেককে কষ্ট দিবে তাকে আমি জানে মেরে দিব। গাড়ি ড্রাইভ করতে করতে বলল আদ্রিয়ান। আমার এমন কেন ফিল হচ্ছে? আমি তো মনকে ভালোবাসি না, কিন্তু এটাও তো ঠিক, আরুষির জন্য আমি কখনো এমন ফিল করিনি। তাহলে কি আমি মনকে ভালোবাসি? না না, এটা হতে পারে না, আমি তো আরুষিকে ভালোবাসি। মনে মনে বলল রাজ। রাজ খুব দ্রুত বাইক চালিয়ে আরুষি পাঠানোর ঠিকানায় পৌঁছালো। এটা আবার কোন জায়গা? আর রাজ এখানে কেন এলো? জায়গাটা রাজের কাছে অচেনা হওয়ায় রাজ বুঝতে পারলো না যে কাজটা আরুষির। রাজ সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে বাংলোর ভেতরে ঢুকলো। আর যেন রাজের পেছন পেছন বাংলোর ভেতরে ঢুকলো। রাজকে দেখে দুটো লোক রাজের কাছে আসলো আর রাজকে একটা হল রুমে ঢুকালো। লোকগুলো হল থেকে বের হলেই আজান লোকগুলোর মাথার পাশে পড়ে থাকা লাঠি দিয়ে বাড়ি মারলো আর লোকগুলো সেন্সলেস হয়ে ওখানেই পড়ে গেল। আজান লোকগুলো সরিয়ে হল রুমের বাহিরে লুকিয়ে পড়লো আর ভেতরে উকি মেরে দেখলো ভেতরে কি হচ্ছে। আজান দেখলো ভেতরে মাস্ক পরিত একটা লোক মুনের মাথায় বন্দুক ধরে রেখেছে। মুনের মুখে রুমাল বাঁধা দেখে বোঝা যাচ্ছে মুনের সেন্স নেই। আর রাজ তাদের সামনে দাঁড়িয়ে আছে আর সে মুখে মাস্ক আর মাথায় হুডি পরে থাকা রাজ বুঝতে পারেনি। কি চাও? আর এভাবে মনকে বেঁধে রেখেছো কেন? চাই তো অনেক কিছু। কি চাও বলো, আমি সব দিতে রাজি, কিন্তু মনকে কিছু করো না প্লিজ, আমি হাত জোর করে বলছি। রাজ এতটাই ভয় পেয়েছিল যে সে আরুষির কণ্ঠটা চিনতে পারেনি। আমি তোমার চোখের সামনে মনকে মারতে চাই। না না, এমন কিছু করো না, ভুলে অনেক বড় ভুল করতে চলেছো। কিন্তু এই, আমাকে রাগ দেখাবি না। কেন বাঁচাতে চাস মনকে? আমি তো জানতাম তুই মনকে ভালোবাসিস না, তাহলে কেন এত দরদ মনের প্রতি তোর? ভালোবাসি ভালোবাসি, আমি মনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ওকে, বাচ্চামগুলোকে ভালোবাসি। ওকে, ভালোবাসি। আর মনে বলে ফেললো রাজ। কিন্তু তুই তো দেরি করে ফেললি রে বুঝতে। বলে আরুষি মনের দিকে গুলি মারলো আর পেছনের জানালা দিয়ে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে জানালার পেছনে লুকিয়ে পড়লো। মনে গায়ে গুলি লাগতে দেখে রাজের পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গেল। রাজ দৌড়ে মনের কাছে গিয়ে মনের বাঁধন খুলে দিল আর মনকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল। এই মুন, উঠো না মুন, আমার কথা শুনতে পাচ্ছ? এই মুন, দেখো তোমার রাজ তোমাকে ডাকছে, উঠো না প্লিজ। দেখো তোমার রাজ কষ্ট পাচ্ছে, বলো তোমার কি ভালো লাগছে আমাকে কষ্ট পেতে দেখে? এই মুন, দেখো না তোমার রাজ কষ্ট পাচ্ছে। মুন, মুন, আই লাভ ইউ মুন, আই লাভ ইউ এ লট, প্লিজ মুন চোখ খোলো। তখনই হঠাৎ মন ধীরে ধীরে চোখ খুলতে শুরু করলো। আর যখন সেন্স আসলো তখন নিজেকে রাজের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখলো। মন তাড়াতাড়ি করে উঠে বসলো। মনকে চোখ খুলতে উঠে বসতে দেখে রাজ অবাক তো হলোই, সাথে আনন্দ পেল। রাজের মুখে এখন রাজ্য জয়কার হাসি। কিন্তু হঠাৎ ওর মন পড়লো মনের তো গুলি লেগেছে, অনেক রক্ত বেরিয়ে গেছে, তাহলে ও উঠে বসলো কিভাবে? মুন, তুমি ঠিক আছো তো? ঠিক আছি, কিন্তু একটু ব্যথা করছে। ব্যথা করছে? প্রচুর মাথা ব্যথা করছে। মাথা হাত দিয়ে বলল মন। তোমার তো গুলি লেগেছিল। রুকুজকে জিজ্ঞেস করলো রাজ। দূর, গুলি লাগতে যাবে কেন? আর আমাকে কেই বা গুলি করবে? এই জায়গার কথা তো শুধু আমি আর আরুষি জানি। মুখ ঘুরিয়ে বলল মন। তুমি নিজেই দেখো, তোমার গায়ে রক্ত মাখা। রাজের কথা শুনে মন খেয়াল করলো আসলেই ওর শরীরে রক্ত মাখা। রক্ত কোথা থেকে এলো? আমার তো কিছুই হয়নি। তাহলে কি অজান্তা? না না, এমন কিছু হতে পারে না। বলে মন উঠে দাঁড়ালো আর আরুষিকে পুরো হল রুম তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। অজান্তাকে না পেয়ে মন মাটিতে বসে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। রাজ, আমার আরু কোথায়? আরুষি তো এখানে ছিল না, আমি তো আরুষিকে দেখিনি এখানে। তখনই রাজ মনকে সবকিছু বলল। রাজের কথা শুনে মন অবাক হয়ে গেল। মাথায় হাত দিয়ে বলল মন। আমি আর আরু একসাথে এখানে এসেছিলাম। তারপর আরু আমাকে বাহিরে দাঁড়াতে বলে ভেতরে চলে যায়। পরে আমার মুখে কেউ রুমাল চেপে ধরে, তারপর আমার আর কিছু মনে নেই। তাহলে আরুষি গেল কোথায়? তখনই জানালা দিয়ে রুমে আরুষি প্রবেশ করলো। আরুষিকে চিনতে না পেরে রাজ খুব রেগে যায় আর নিচে পড়ে থাকা গান দিয়ে আরুষিকে শুট করে। গুলিটা গিয়ে আরুষির কাঁধে লাগে। আরুষির কাঁধ থেকে রক্ত বের হয়। আরুষি অন্য হাত দিয়ে তাড়াতাড়ি মুখের মাস্ক খুললে হাত দিয়ে কাঁধ চেপে ধরলো। আরুষিকে দেখে রাজ অনেকটাই অবাক হলো, সাথে ঘাবড়েও গেল। মন রক্ত দেখে জলদি আরুষির কাছে ছুটে গেল আর তাকে ধরে চেয়ারে বসিয়ে বলল। রাজ, তুমি এটা কি করলে? আরুকে গুলি করলে কেন? তুমি কি পাগল হয়ে গেছো? যদি ওর কিছু হয়ে যেত? আসলে আমি। আরুষি ইশারা করে রাজ থেমে যায় আর আরুষি বলে। আসলে রাজের কোনো দোষ নেই, সব দোষ আমার। মাথা নিচু করে পড়লো আরুষি। আরুষি মনকে সব বলল। সব তো বুঝলাম, তাহলে মনের শরীর থেকে রক্ত বেরোলো কিভাবে?
আমি মুনকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জ্যাকেটের সাথে ফলস ব্লাড লাগিয়ে দিয়েছিলাম। আর গুলি লাগায় মুনের ক্ষতি না হলেও ফলস ব্লাডের ব্যাগটা ছিদ্র হয়ে রক্ত বের হতে শুরু করে। দাঁত কেলে বলল আরশি। অন্যদিকে আরশির কাঁধে গুলি লেগেছে দেখেও আজান আরশির কাছে যেতে চেয়েও কিন্তু যেতে পারে না, তাই ওখানে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ দরজায় কারো ছায়া দেখতে পেয়ে আরশি দাঁড়িয়ে যায়। কে ওখানে? কোথায় আরো? আরশি হাত দিয়ে ইশারা করে দেখায়। মন রাজকে দেখতে বলে। রাত যাওয়ার আগেই আজান ওখান থেকে চলে যায়। আরশি ব্যথা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। আরশিকে নিয়ে রাজ আর মন হসপিটালে চলে যায়। তারপর সবাইকে সবটা জানায়। আরশি সেন্স ফিরলে অনেকে আজান ওরফে সূর্যকে নিয়ে অনেক মেলোড্রামা হয়। আরশি ইচ্ছে করে মেলোড্রামাগুলো করে যেন আজানে সন্দেহ না হয়। এক সপ্তাহ পর এই এক সপ্তাহ আরশি হসপিটালে অ্যাডমিট ছিল। আজ রিলিজ পেয়ে অফিসে চলে যাই সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। আরুষি, তুই এই অবস্থায় কেন এখানে এলি? আমরা সবাই তো আছি। কাজ করলে তো আমি মিস আরুষি, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওকে আজান। ও সরি মিস্টার সূর্য। আমি কিছুই বুঝতে পারছি না, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমাদের 1 মাসের জন্য বান্দরবন যেতে হবে বিজনেসের কাজের জন্য। ওকে মিস্টার সূর্য, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে মন যাবে। মন গেলে তো আমার প্ল্যানই সাকসেসফুল হবে না। কবে যাচ্ছি তাহলে? আজই। ওকে বলেই আরুষি কেবিন থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় আজান, মন আর আরুষি বান্দরবন পৌঁছায়। রাজ আসতে চাইলে আরুষি মানা করে দেয় আর বলে 7 দিন পরে মনকে পাঠিয়ে দেবে। সবাই ক্লান্ত হয়ে যায়। হোটেলে এসে যার যার রুমে বিশ্রাম নিতে চায়। পরদিন সবাই মিলে প্রজেক্ট সাইটে গিয়ে ঘুরে আসে। এভাবে দেখতে দেখতে 7 দিন চলে যায়। মনও ঢাকায় ব্যাক করে। আজান আরুষি প্রজেক্ট সাইট থেকে ফেরার সময় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। আশেপাশে কোনো গ্যারেজ না থাকায় তারা হাঁটতে শুরু করে। রাস্তায় আরুষিকে রেখে আজান গায়েব হয়ে যায়। আজানকে খুঁজতে গিয়ে আরুষি কিছু বকাটে লোকের হাতে পড়ে। 4টা ছেলে আরুষিকে ঘিরে ধরে। 4টি ছেলের মধ্যে একজন বলল, হ্যাঁ সুন্দরী, কোথায় যাচ্ছ? আমাদের সাথে একটু কথা বলো। কে আপনারা? আর আমার পথেই বা আটকেছেন কেন? আমি জানি এটা তোমার কাজ আজান, কিন্তু তুমি আমাকে এখনো চিনলে না। আমাকে সেই আগের দুর্বল আরো সেই ভেবে ভুল করলে তুমি। সুন্দরী, আমাদের সাথে একটু সময় কাটাও না। অপর একজন লোক আরুষির কাছে আসতে আসতে বলল। আজান গাছের পেছন থেকে সব দেখছে। এই মেয়েটা যেখানে যায় এই বকাটে ছেলেগুলোকে সেখানে ডেকে আনে। কি মেরে বাবা, এখন আমাকেই বাঁচাতে যেতে হবে। আজান যে আরুষিকে বাঁচানোর জন্য পা সামনের দিকে বাড়ালো, দেখলো আরুষি ইচ্ছে মতো লোকগুলোকে মারছে, ডিটারজেন্ট ছাড়াই ধোলাই করছে। এসব দেখে আজান মুখ হা হয়ে গেল। আরুষির ভয়ে ছেলেগুলো পালিয়ে গেল। আরুষি ধরতে গিয়েও ছেড়ে দিল আর বলল, আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর আগে আমার কথা মনে করে নিস। আপনি এখন বেরিয়ে আসতে পারেন গাছের আড়াল থেকে। ছেলেগুলো মারার সময় আরুষি আজানের গাছের আড়ালে দেখে ফেলেছিল। আমি তো গাড়ি খুঁজতে গিয়েছিলাম, এসে দেখি আপনি মারামারি করছেন, তাই আর ডিস্টার্ব করিনি আপনাকে। আপনি কি ক্যারাটে শিখেছেন? আরুষি কিছুক্ষণ চুপ থেকে বলল, জীবন অনেক কিছু শেখাতে বাধ্য করে, আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। আজান আর কিছু বলল না। সন্ধ্যায় তারা হোটেলে পৌঁছালো আর ডিনার করে যার যার ঘরে চলে গেল। নিম্মাইয়ের কিছু মনে পড়েছে? হোটেলের ওপাশ থেকে রাজ বলল, একটু একটু করে মনে করতে পারছে। গুড, চালিয়ে যাও। আর আন্টির কি অবস্থা? মামুনের সেন্স এসেছে, কিন্তু অনেকটাই দুর্বল। ডক্টর বলেছেন 1 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। বাকি সব তোমরা কথার মতো চলছে। গুড। প্রেম কেমন চলছে তোমাদের? দাঁত কেলে জিজ্ঞেস করলো আরুষি। তোমার বান্ধবী তো ভালো মতো প্রেমই করতে চায় না, একটু শিখিয়ে পড়িয়ে দিতে পারলে না? বাচ্চাদের মতো করে বলল রাজ। রাজের কথা আরুষি হেসে দিল। ওকে বাই বলে ফোন রেখে দিল আর ফার্স্ট এড বক্স নিয়ে বিছানায় বসে হাতের ব্যান্ডেজ করতে লাগলো। আমি জানি আজান, তোমার মনে আমার প্রতি অনেক রাগ, ঘৃণা, অভিমান জমে আছে, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি, আমাকে আর কিছুদিন সময় দাও। আমাদের মাঝে সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে আর আমরা খুব সুন্দর একটা জীবন কাটাবো একসাথে। মুচকে এসে বলল আরুষি। 1 মাস পর এই 1 মাসে আজান আরুষিকে অনেক কষ্ট দিয়েছে। আরুষি সব মুখ বুঝে সহ্য করেছে। কখনো আরুষিকে যেসব খাবারে অ্যালার্জি আছে সেসব খাবার খাইয়েছে, কখনো নানাভাবে অপমান করছে। একবার সুইমিং পুলে ফেলে দিয়েছিল। আরুষি সাঁতার না জানায় অনেক পানি খেয়ে ফেলেছিল। সেদিনই আজানই আরুষিকে সুইমিং পুল থেকে তুলে নিজেই কষ্ট দিত আর নিজেই মলম লাগাতো। আজকে আজান আরুষি ঢাকায় ফিরছে। সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে তারা দুজনের কাছেই অজানা। মিস্টার সূর্য, আপনি বাড়ি যান, আমার কিছু কাজ আছে। আমি পৌঁছে দিব কি? না ধন্যবাদ, আমি একাই যেতে পারবো।
আরশি ট্যাক্সি নিয়ে চলে গেল। আদ্রিয়ান আরশির যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি কি আর তোমাকে ফিরে পাবো না? তাচ্ছিলের হাসি দিয়ে বলল আদ্রিয়ান। বলে আদ্রিয়ানও সেখান থেকে চলে গেল। সব লোক ঠিকঠাক আছে তো? আরশির কথা শুনে রাজ জবাব দিল, ওকে, সবাইকে রেডি রেখো অ্যান্ড আমার ইশারার অপেক্ষা করো। ওকে। বলে রাজ চলে গেল। মাই ডিয়ার মিস্টার ইনোসেন্ট, গেম স্টার্ট নাও। ডেভলি স্মাইল দিয়ে বলল আরশি। ইন্তা চৌধুরী ইন্ডাস্ট্রিজ। আদ্রিয়ান অফিসে ঢুকতেই মন জিজ্ঞেস করলো, মিস্টার সূর্য, আরশি কোথায়? মিস আরশি বলল ওনার কাজ আছে, তাই পরে আসবে। ওহ ওকে, কাজ থাকলে তো আমাকে বলতো, কিন্তু আমাকে তো কিছু বললো না। মনে মনে বলল মন। দুদিন পর। এই 2 দিন কাপকেকের দেখা পেলাম না কেন? আর মনটাও কেমন যেন ছটফট করছে। মনে হচ্ছে অনেক কাছের কিছু হারিয়ে ফেলবো। এমন কেন মনে হচ্ছে? কাপকেক কোনো বিপদে পড়লো না তো? না না, তোর কাপকেকে কিছুই হবে না। আদ্রিয়ান কাম ডাউন। মনে মনে এসব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছে আদ্রিয়ান। হঠাৎ আদ্রিয়ানের ফোনে মেসেজ আসার শব্দ এলো। আদ্রিয়ান মোবাইল বের করে মেসেজ চেক করতে লাগলো। মেসেজটা দেখে আদ্রিয়ানের পৃথিবীটা যেন থমকে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল আদ্রিয়ানের। আদ্রিয়ান তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বিলের পাড়ে চলে গেল। আর গিয়ে দেখলো আরশি ওর জন্যই অপেক্ষা করছে। আরশিকে দেখে বোঝা যাচ্ছে সারাদিন কিছুই খায়নি, ঘুমায়নি, চোখের নিচে কালি পড়ে গেছে। মিস আরশি, আপনি আমাকে এমন মেসেজ দিয়েছেন কেন? আমি জানতাম আপনি আসবেন আদ্রিয়ান। কে আদ্রিয়ান? আমি আদ্রিয়ান না, আমি সূর্য, সূর্য খান। ও, আপনি সূর্য। তাহলে এই সময় আপনি এখানে কি করছেন? এই সময় তো এখানে আমার আদ্রিয়ানের আসার কথা ছিল। আমি জানি আপনি আমার আদ্রিয়ান। কেন আবার করছেন আদ্রিয়ান? আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? না না না, আমি আদ্রিয়ান না। চিল্লিয়ে বলল সূর্য। ওকে, তাহলে আপনি যদি আমার আদ্রিয়ান না হন তাহলে 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 কি? তাহলে আমি নিজেকে শেষ করে দিব। বলে আরশি নিজের মাথায় বন্দুক ঠেকালো, যেটা আদ্রিয়ান ওর সেফটির জন্য ওকেই দিয়েছিল। আজ যদি আমি আমার আদ্রিয়ানকে না পাই তাহলে আজ আমি নিজেকে চিরতরের জন্য শেষ করে দিব। আরশি এভাবে আদ্রিয়ানের আরশির কাছ থেকে বন্দুকটা নেওয়ার চেষ্টা করছে। না, একদম আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না। আমি মরে গেলে আপনার কি? কে হই আমি আপনার? তোমার কিছু হলে আমার অনেক কিছু যায় আসে, কারণ তুমি আমার সব, আমার জীবন। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। তাহলে স্বীকার করলেন যে আপনি আমার আদ্রিয়ান? মুচকে এসে জিজ্ঞেস করলো আরশি। হ্যাঁ হ্যাঁ, আমি আদ্রিয়ান। প্লিজ বন্দুকটা ফেলে দাও। আরশি বন্দুকটা ফেলে দিয়ে দৌড়ে এসে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো। কেন এতদিন দূরে ছিলে আমার থেকে? আজ আপনার সব ভুল বোঝাবুঝি শেষ হবে আর আসল দোষী শাস্তি পাবে। আরশি আদ্রিয়ানকে নিয়ে একটা ছোট কটেজে গেল। সেখানে সবাইকে দেখে আদ্রিয়ান অবাক হয়ে গেল। তোমরা সবাই এখানে? তোমার মতো আমাদেরও আরশি আপু আসতে বলেছিল, আর আমরা সবকিছুই জানি। আদ্রিয়ান আরশির দিকে তাকাতে আরশি মুচকে এসে বলল, আমি কাল সবাইকে বলে দিয়েছিলাম, এখন চলো আমার সাথে। আরশি আর আদ্রিয়ান মনের পাশে বসলো। কাপকেক, তুমি এত শিওর হয়ে বললে কিভাবে যে আমি আদ্রিয়ান? 8 মাস আগের ঘটনা। আমি লন্ডনে গিয়েছিলাম বিজনেসের কিছু কাজে। সেখানেই আমি আপনাকে দেখি। প্রথমে আপনাকে দেখে আমি অবাক প্লাস আনন্দিত, দুটোই হই। কিন্তু আমার মনে প্রশ্ন জাগে যে আপনি বেঁচে থাকলে আমার কাছে ফিরে আসেননি কেন। তাই আপনার ব্যাপারে সব খোঁজ খবর নেওয়া শুরু করি। আমি জানতে পারি আপনাকে একটা মহিলা বাঁচায়। মহিলাটির স্মৃতিশক্তি দুর্বল ছিল, তাই তিনি আপনাকে ওনার ছেলে সূর্য খান মনে করে ওনার বাড়ি নিয়ে যান, চিকিৎসা করেন। আমার সাথে দেখা করার জন্য আপনি খান ইন্ডাস্ট্রিতে যান, কিন্তু দেখা হয় না। তাই ভাবলাম আপনাকে দেশে নিয়ে গিয়ে আপনার মুখ থেকে স্বীকার করাবো যে আপনি আমার আদ্রিয়ান। আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস ছিল, আর দেখুন আমি আপনাকে আবার ফিরে পেলাম। মুচকে এসে বলল আরশি, তুমি আমাকে ভালোবেসে থাকলে সেদিন কেন আমার সাথে ওভাবে বিশ্বাসঘাতকতা করলে? কেন রাজকে দিয়ে আমাকে মেরে ফেলতে চাইলে? করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো আদ্রিয়ান। সেদিন আমি তোমাকে গুলি করিনি। তুই পুরোপুরি ঘটনাটা জানিস না আদ্রিয়ান? কি জানি না? আমি কি জানি না? নিজের চোখে যা দেখেছিলাম তা কি বলছিল? হ্যাঁ, চিল্লিয়ে বলল আদ্রিয়ান। বলে আরশি একজনকে ফোন দিল, আর 5 মিনিট পর একটা লোক একজনকে বিধে নিয়ে আসলো। সেদিন আমি তোকে গুলি করিনি, গুলি করেছিল ছোট চাচ্চু। না, আমি মানি না। ছোট আব্বু কেন এমনটা করবে? আমাকে যখন তার বিশ্বাস হচ্ছে না, তখন ছোট চাচ্চুর কাছে সব শোন। রাজ ইশারা করতে লোকটার মুখ থেকে কাপড় সরিয়ে নিল, আর লোকটিকে দেখে আদ্রিয়ান অবাক হয়ে গেল। ছোট আব্বু তুমি? আমি। রাত যা বলেছে সব ঠিক বলেছে। সব কিছুর জন্য আমিই দায়ী। আমি সব করেছি। সেদিন আমি লোক ভাড়া করে তোমার আর রাজের উপর গুলি চালিয়েছিলাম। আরহান চৌধুরীর মাথায় বন্দুক ধরা ছিল, তাই তিনি ভয়ে সব সত্যি করে বলে দেন। রাজের উপর গুলি চালিয়েছিল মানে? হ্যাঁ, সেদিন শুধু তোর উপরেই নয়,
আমার উপরেও গুলি চালানো হয়েছিল। তুই নিচে পড়ে যাস আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। ছোট চাচ্চু বাকিটা বলবে নাকি? আরো শিখে পাহাড় থেকে তোমার ড্যাড ফেলেনি, সেটাও আমার চাল ছিল। মেঝো ভাইকে ফাঁসানো আর তোমার মামনি সবাইকে আমি মেরেছি। রাজের গাড়ি অ্যাক্সিডেন্টও আমি করিয়েছিলাম, সব আমিই করেছি। বন্দুকের ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ছি ছোট আব্বু ছি, আমার তো তোমাকে ছোট আব্বু ডাকতেও ঘৃণা করছে। তোমার জন্য আমি এতদিন আমার কাপকেকের থেকে দূরে ছিলাম, ওকে ভুল বুঝেছি, ওকে কষ্ট দিয়েছি, আমার পরিবারের কাছে থেকে দূরে ছিলাম। ছোট থেকে নিজের ড্যাডকে ভুল বুঝে এসেছি, ঘৃণা করেছি। তোমাকে তো আমি জানে মেরে ফেলবো। বলে আদ্রিয়ান আরহামের দিকে তেড়ে যেতে ধরলো। রাজ আর ধ্রুব থামিয়ে দেয়। আদ্রিয়ান, আপনি বললেন এই লোকটার জন্য আপনি আমাকে ভুল বুঝেছেন। হ্যাঁ, এই লোকটা জানতো গুলি লাগার পরও আমি বেঁচে গেছি। এই লোকটা আমাকে বলে তুমি নাকি আমার সব প্রপার্টি নিজের নামে করে নিয়েছো, কিন্তু এখানে এসে এসব দেখে অনেক অবাক হয়ে যাই। সব উল্টাপাল্টা লাগতে শুরু করে। ধ্রুব ভাইয়া, তুমি সবাইকে নিয়ে বাসায় যাও, আমি আদ্রিয়ান মুনরাজ পরে যাব। মুনরাজ, আদ্রিয়ান, আরশি বাদে বাকি সবাই চলে গেল। সবাই চলে যেতেই আরশিরা মিলে তাদের গুপ্ত বাংলোতে চলে গেল। তোকে তো শাস্তি পেতেই হবে। আদ্রিয়ান গান নিয়ে আরহামের দেহে গুলি করলো, তারপর রাজ করলো। মুন, আমার যান্ত্রস্ত্রী নিয়ে আয় তো। ওকে। মন গিয়ে 10-12টা হিংস্র ক্ষুধার্ত কুকুর নিয়ে এসে খাঁচায় ঢুকিয়ে দিল। রানী, বডিটাকে খাঁচায় ফেলে দাও, আমার যান্ত্রস্ত্রীর খুব ক্ষুধা লেগেছে। আরশির কথায় রানী কাজ করলো। তুমি তো দেখছি আমার থেকেও ভয়ঙ্কর, আমি তো তাও মেরে হসপিটালে পাঠাই, তুমি তো একদম গুম করে দিচ্ছ। তুমি কি আমায় ভয় পাচ্ছ? কই না তো। একটা বেবি রেসালে কেমন হয়? ফাটাফাটি। বাইক কিন্তু আমি আর মন চালাবো। চো হুকুম ঝাঁসি কি রানী। আদ্রিয়ান আর রাজ একসাথে বলল। সবাই হেসে দিল। চল তাহলে। বাসায় এসে দেখলো সবাই কাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান দেখে ভেতরের মাছ থেকে দুজন লোক বেরিয়ে এলো। ড্যাড, দাদু তোমরা? উত্তেজিত হয়ে পড়ল। আদ্রিয়ান দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরলো। অনেক মেলোড্রামা হলো। কাপকেক, তুমি তো আমাকে বললে না ড্যাডকে কিভাবে খুঁজে পেলে? মিস্টার আব্রাহামের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি উনি মিম্মাইকে আমাদের ফ্যাক্টরির গোডাউনের আটকে রেখেছে। তারপর রাজ মিম্মাইকে ওখান থেকে উদ্ধার করে। আর তোমার স্মৃতি? আরশি আদ্রিয়ানকে স্মৃতি ফিরে আসার ঘটনাও বলে দিল। 7 দিন পর আজ আদ্রিয়ান, আরশি, মন, রাজ, ধ্রুব, ঈশিতা, আয়াস, মিশমি, আজমিরা, রিসাত সকলের বিবাহ সম্পূর্ণ হলো। বলে বিয়ে শেষে হঠাৎ রিঙ্কি হাজির হলো। বিয়ে তো ভালোই ভালোই সম্পূর্ণ হলো, কিন্তু তোমাকে তো সুখে থাকতে দিব না আমি। আরশি, তোমার জন্য আমি আমার পাপাকে হারিয়েছি, আদ্রিয়ানকেও হারিয়েছি, তোমাকে তো আমি বেঁচে থাকতে দিব না। বলে আরশির দিকে গুলি করে আর গুলি গিয়ে লাগে আরশির পেটে। কাপকেক। তখনই হঠাৎ পুলিশ এসে রিঙ্কিকে ধরে নিয়ে যায় আর সবাই মিলে আরশিকে হসপিটালে নিয়ে যায়। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি আদ্রিয়ান। আর কিছু বলতে পারলো না আরশি, সেন্সলেস হয়ে গেল। 2 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে এসলো। 7 বছর পর আদ্রিয়ান একটা বড় ছবির সামনে দাঁড়িয়ে আছে। বলেই বলা যায় পুরো রুম জুড়ে শুধু ছবি। খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না, কখনো কল্পনাও করতে পারি না আমি। হঠাৎ কেউ পেছন থেকে এসে আদ্রিয়ানের কাঁধে হাত দিয়ে বলল, কেন এত ভালোবাসো আমায়? তোমার ভালোবাসার সামনে আমার ভালোবাসা একদম তুচ্ছ। আদ্রিয়ান পেছনে ঘুরে ব্যক্তিটিকে জড়িয়ে ধরলো আর বলল, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বেঁচে থাকতে পারে না, তেমনি আমিও তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না কাপকেক। তুমি হিনা যে আমি কিছুই না, তুমি আমার সব। প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব তোমাকে ছাড়া। তোমার ভালোবাসার জোরেই তো সেদিন গুলি লাগার পরেও বেঁচে গিয়েছি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ মাই মিস্টার ইনোসেন্ট। তোমাকে ছাড়া আমি অচল। তুমি যে আমার নেশা হয়ে গেছো। ইউ আর মাই লাভ অ্যাডিকশন। আদ্রিয়ান কোনো কথা না বলে অজান্তার ঠোঁট জোড়া দখল করে নিল। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পাগল একটা। তোমার জন্য হয়েছে, এখন চলো, আরো দেরি হলে আমরা আর আসতে থাকবো না। বলে আরশি চলে যেতে ধরলে আদ্রিয়ান আরশির হাত ধরে টান দেয় আর নিজের কোলে তুলে নেয়। কি করছে কি? বাসায় সবাই আছে দেখলে কি ভাববে? কে বলেছে বাসায় সবাই আছে? বাসায় কেউ নেই, বাবার দাদু অফিসে গিয়েছে, আর বাকিদের আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তুমিও না। আদ্রিয়ান আর কোনো কথা না বলে আরশিকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আদ্রিয়ান গাড়ি থামালো একটা স্কুলের সামনে। স্কুলে ঢুকতে একটা মেয়ে আর একটা ছেলে এসে আরশি আর আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো। মাম্মা, পাপা, হাউ আর ইউ সো লেট? আই মিস ইউ সো মাচ। আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল ছেলেটি। আদ্রিয়ান আর আরশি বাচ্চা দুটোকে কোলে নিয়ে বলল, মাই বাবাই আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার পাপার। তোমাদের পাপাই
আমাকে আসতে দিচ্ছিল না। বাচ্চা দুটো আদ্রিয়ান আর আরশির কোল থেকে নেমে হাত ভাঁজ করে গাল ফুলে পেছনে মুখ ফিরে বলল। বাচ্চা দুটো এরকম করতে দেখে আদ্রিয়ান আরশি একবার একে অপরের দিকে তাকালো, তারপর মুচকে এসে বলল, মাম্মাই বাবাই দেখো, মাম্মাম আর পাপা কান ধরেছে, দেখো উঠ বসও করছে, আর রাগ করে থাকে না সোনারা। বাচ্চা দুটো একগাল হাসি নিয়ে আরশি আদ্রিয়ানের দিকে ফিরে আর দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরে। আদ্রিজা আদ্রাস কোথায় গেল আমার সোনারা? দেখো মামুনি তোমাদের খুঁজছে। ওহ মাম্মা, পাপাকে পেয়ে মামুনিকে ভুলে গেছো? দিস ইজ নট ফেয়ার বেবিস। আমি রাগ করছে। মামানি লাগ করলো না, দেখো আমরা তোমাকেও ভালোবাসি, লাগ করলো না, দেখো অদ্রিজা কান ধরতে, দেখো দেখো। ও লিলে লিলে আমার সোনাটা, তোমাকে কান ধরতে হবে না। তখনই স্কুল থেকে ঈশিতা, ধ্রুব, আয়াস, মিশমি আর রাজ এলো। তোরা কখন এলি? এই তো কেবল। রোজ, অদ্রিজা, আদ্রাস, তোমরা সবাই ভেতরে গিয়ে খেলো, ওখানে তোমাদের ঈশান ভাইয়া আর আরাফ ভাইয়া আছে, যাও যাও। মিশমির কথায় আদ্রিজা আর রোজ মনের কোল থেকে নেমে গেল আর আদ্রাস এসে তাদের দুজনকে ধরে স্কুলের ভেতর চলে গেল। রিশাদ আর আজমিরা কবে আসবে রে? রোহিতকে খুব মিস করছি। 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। অদ্রিজা চৌধুরী আর আদ্রাস চৌধুরী অনুভব আদ্রিয়ান আর আরশির সন্তান, দুজনেই জমজ, কিন্তু আদ্রিজা আদ্রাসের থেকে 2 মিনিটের ছোট। ছোয়া চৌধুরী রোজ, মুন আর রাজের একমাত্র আদরের মেয়ে। আদ্রিজা আর রোজ সমবয়সী। ঈশান, হুসাইন, ঈশিতা আর ধ্রুব ছেলে। আরাব, ইকবাল, মাহিন, আয়াস আর মিশমির এক ছেলে। রোহিত, আহমেদ, আজমিরা আর রিসাদের ছেলে। সবাই মিলে স্কুলের ভেতর চলে গেল। ভেতরে গিয়ে দেখলো রোজ কান্না করছে। মুন দেখে দৌড়ে এসে মুনকে জড়িয়ে ধরলো। রাতে সবাই ডিনার শেষ করে যার যার ঘরে চলে গেল। আদ্রিয়ান আর আরশি ঘরে। উফ আদ্রিয়ান, কি করছো? বাচ্চারা আছে তো? না নেই, বাচ্চারা পাশের ঘরে ঘুমাচ্ছে। তো কি হয়েছে? ছাড়ো আমায়, বই পড়তে দাও। না। কেন? আমি তোমাকে ভালোবাসবো এখন বলে আরশিকে কোলে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে দিল। পূর্ণতা পেল তাদের পবিত্র ভালোবাসা। অন্যদিকে রাজ আর মনের ঘরে মন রোজকে ঘুম পাড়িয়ে বারান্দায় চলে গেল। বারান্দায় রাজ দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখছে। পেছন থেকে এসে রাজকে জড়িয়ে ধরলো। খুব কষ্ট দিয়েছি না তোমায়? তোমার দেওয়া কষ্টের মাঝেও আমি সবসময় ভালোবাসা খুঁজে পেয়েছি। হঠাৎ রাজ মনের ঠোঁট দখল করে নিল আর মন শক্ত করে জড়িয়ে ধরল। পরিপূর্ণ হলো তাদের ভালোবাসা। অপরদিকে ধ্রুব, ঈশিতা, আয়াস, মিশমি, আজমিরা, রিসাদ, তারা তাদের ভালোবাসার মানুষের সাথে তাদের ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছে। এইভাবেই পূর্ণতা পাক সকলের ভালোবাসা।